ওকে, সো আজকে আমাদের আসলে অফিসিয়ালি দ্যাটস দ্য ফার্স্ট ক্লাস। আমরা এর আগের দিন হচ্ছে আমাদের কোর্স আউটলাইন নিয়ে আলোচনা করেছিলাম। সো আমি হচ্ছে আপনাদেরকে আই মেড এ স্লাইড। সো স্লাইডের উপর ভিত্তি করে আমি আপনাদেরকে পড়ানো শুরু করতেছি। আর আমি চেষ্টা করব প্রতিটা চ্যাপ্টার বা একটা মেজর রিডিং শেষ করার পর একটা হাউ ক্যান আই সে একটা লেকচার টাইপের কিছু একটা পিডিএফ আকার আপনাদেরকে প্রোভাইড করার। বাট জেনারেলি আমরা যখন ক্লাসরুমে আলোচনা করব আমরা মূলত একটা স্লাইডের উপর ভিত্তি করে আমরা আলোচনাগুলো করব। সো আমি আমার যে আজকের যে ডিসকাশনটা, এই ডিসকাশনটার আমি একটা স্লাইড প্রিপেয়ার করেছি। ওই স্লাইডটা আমি আপনাদের গুগল ক্লাসরুমে আপলোড করে দিয়েছি আধা ঘন্টার মতো আগে। সো আমরা এখন ওইখান থেকে আমাদের যে ডিসকাশনটা সেটা শুরু করতে যাচ্ছি। আপনারা কি সবাই স্লাইডটা দেখতে পাচ্ছেন? মানে ক্যান ইউ সি দ্য স্লাইড? জি স্যার। ইয়েস স্যার, দেখতে পাচ্ছি। ওকে, ফাইন। সো আমাদের আজকের যে মূল ডিসকাশন সেটা হচ্ছে আপনাদেরকে একটা ব্রিফ আইডিয়া দেওয়া যে ফাইন্যান্সিয়াল মার্কেট বলতে আমরা কি বুঝি এবং ফাইন্যান্সিয়াল অ্যাসেট বলতে আমরা কি বুঝি, হাউ দিস থিংস ওয়ার্ক এবং এগুলার রোল আসলে কিরকম। সো মূলত আমরা কথা বলবো ফাইন্যান্সিয়াল অ্যাসেট আমাদেরকে কিভাবে হেল্প করে, ফাইন্যান্সিয়াল মার্কেট আমাদেরকে কিভাবে হেল্প করে, এবং ফাইন্যান্সিয়াল মার্কেটে জেনারেলি কি ধরনের অ্যাসেট কম বেশি কেনা বেচা হয়, এটার উপর হচ্ছে আমাদের আজকের ক্লাস। আমি মনে করছি না যে আজকের ক্লাসটা একটা 2 ঘন্টার ক্লাস হবে, বাট আমাদের এই টপিকগুলা বা এই থিমগুলা যতটুকু পর্যন্ত যাবে অতটুকু পর্যন্ত আমরা ক্লাসটা কন্টিনিউ করব। তাহলে আমাদের আজকের ক্লাস আমরা শুরু করতে যাচ্ছি। আরেকটা ইস্যু হচ্ছে আমার তো এটা ইয়া করা উচিত, তাই না? মানে রেকর্ড করা উচিত। দাঁড়ান আমি একটু রেকর্ডটা করে নেই। স্যার রেকর্ড হচ্ছে। রেকর্ড কি হচ্ছে? আচ্ছা, জি স্যার। ওকে, ফাইন। সো লেটস স্টার্ট টুডেস ক্লাস। আমাদের প্রথম আলোচনা আজকের সেটা হচ্ছে ফিনান্সিয়াল অ্যাসেট বলতে আমরা কি বুঝি, এবং এটার সাথে আরেকটা ইম্পর্টেন্ট ডিসকাশন হবে আমাদের এইখানে যেটা লেখা আছে ফাইনান্সিয়াল অ্যাসেটের যে রোলটা ওইটাকে বোঝার চেষ্টা করা। লেট মি ফার্স্ট টক অ্যাবাউট ফাইনান্সিয়াল অ্যাসেট বলতে আমরা আসলে কি বুঝি। আপনারা স্লাইডেই দেখতে পাচ্ছেন যে বেসিক্যালি ফিনান্সিয়াল অ্যাসেট বলতে আমরা এক ধরনের ক্লেইমকে বুঝি, এক ধরনের লিগ্যাল ক্লেইম টু গেট সাম ফিউচার বেনিফিট, এবং ওই বেনিফিটটা মূলত হচ্ছে ফিউচারে কোনো একটা ক্যাশ পাওয়ার এক ধরনের ক্লেইম। আচ্ছা, যেহেতু আমাদের এই এক্সাম্পলটা বা এই যে ব্যাখ্যাটা আমি দিলাম এটা অনেক বেশি অ্যাবস্ট্রাক্ট হয়ে গেল, আমি একটা এক্সাম্পল দিয়ে বিষয়টাকে ক্লিয়ার করার চেষ্টা করি যে লাইক লিগ্যাল ক্লেইম বলতে আমি আসলে কি বুঝাচ্ছি। ঠিক আছে, ফর এক্সাম্পল আপনি বললেন যে আমি এসিআই কোম্পানির আমি শেয়ার কিনলাম। ঠিক আছে, শেয়ার তো নিঃসন্দেহে একটা ফিনান্সিয়াল অ্যাসেট, কারণ হচ্ছে শেয়ার এক ধরনের ইনট্যাঞ্জেবল অ্যাসেট, শেয়ারকে ধরা বা ছোঁয়া যায় না। আমি যখন একটা গাড়ি কিনি দ্যাটস এ ট্যাঞ্জিবল অ্যাসেট অর ইটস এ ফিজিক্যাল অ্যাসেট। আমি যখন একটা বাড়ি কিনি দ্যাটস অ্যানাদার ট্যাঞ্জিবল অর ফিজিক্যাল অ্যাসেট। ঠিক আছে, কিন্তু শেয়ার যখন আমি কিনি আমি এটাকে ধরতে পারতেছি না, বা আই ক্যানট টাচ ইট অর আই ক্যানট ফিল ইট। তাহলে শেয়ারটাকে আমি অ্যাসেট কেন বলতেছি, অর শেয়ারটাকে কেন আমি বললাম যে ইটস এ ফাইনান্সিয়াল অ্যাসেট? শেয়ারটা ফাইনান্সিয়াল অ্যাসেট এই কারণে যে আমি যখন শেয়ার কিনি বেসিক্যালি এটা আমাকে লিগালি এনটাইটেল করতেছে ওই পার্টিকুলার কোম্পানির ফিউচারে যদি কোনো ধরনের ক্যাশ ফ্লো সে যদি জেনারেট করে, মেবি এটা হতে পারে ডিভিডেন্ড আকারে, মেবি এটা হতে পারে হচ্ছে লিকুইডেটিং ডিভিডেন্ড আকারে, অথবা এটা আমাকে রাইট শেয়ার দিতে পারে, এটা আমাকে হয়তো স্টক ডিভিডেন্ড দিতে পারে। সো আমি যেই মোমেন্টে একটা শেয়ার কিনতেছি একটা কোম্পানির, আমি হয়তো ওই অ্যাসেটটাকে ধরতে পারছি না, আমি হয়তো বা এটাকে ছুতে পারছি না, বাট আই এম লিগালি এনটাইটেল টু গেট সেভারাল ফিউচার বেনিফিটস। ওই বেনিফিট গুলো হতে পারে ডিভিডেন্ডের ফরম্যাটে, ওটা হতে পারে ক্যাপিটাল গেইনের ফরম্যাটে, ওটা হতে পারে যে কোম্পানি আমার দেউলিয়া হয়ে গেল, সবাইকে দাবি দেওয়া শোধ করে দেওয়া হলো, যা অবশিষ্ট আছে ওইখানে আমার একটা অংশ যেটাকে আমি বলছি লিকুইডেশন ভ্যালু। ঠিক আছে, অথবা আমার কোম্পানি আমাকে ক্যাশ ডিভিডেন্ড না দিয়ে সে আমার শেয়ারের সংখ্যাটা বাড়ায় দিল, নোন অ্যাজ স্টক ডিভিডেন্ড। অথবা কোম্পানি মনে করলো যে
সে আমাকে একটা রাইট দিবে টু পারচেজ সাম নিউ স্টক এট এ লোয়ার প্রাইস, যেটাকে আমি বলছি রাইট শেয়ার। সো শেয়ার কেনার মানে হচ্ছে এই না যে আমি একটা কিছু কিনলাম যেটাকে আমি ধরতে পারতেছি অথবা ছুতে পারতেছি, বাট এই কোম্পানির ফিউচার অনেকগুলা ক্যাশ ফ্লো ভিত্তিক বেনিফিটে আমার কিন্তু একটা এন্টাইটেলমেন্ট আছে, এবং কোন একটা দেশের কোন একটা সভরেন ল আমাকে ওই রাইটটা আমাকে আলটিমেটলি দিতে বাধ্য থাকবে, অথবা আমরা এটা আশা করি। সো ফিনান্সিয়াল অ্যাসেট মানেই তো আর শেয়ার না, শেয়ারের বাইরেও অনেক ধরনের অ্যাসেট থাকতে পারে। বাট আপনি যখন কোনো একটা ফিনান্সিয়াল অ্যাসেট কিনতেছেন, আপনাকে মাথায় রাখতে হবে আপনি কোনো টেনজিবল কিছু কিনছেন না, ইউ আর বেসিক্যালি পারচেজিং সাম ইনটেনজিবলস, এবং ওই ইনটেনজিবল গুলো আপনাকে এক ধরনের লিগাল এন্টাইটেলমেন্ট দিচ্ছে টু গেট সাম ফিউচার রিওয়ার্ডস, এবং রিওয়ার্ডস গুলো কম বেশি হচ্ছে ক্যাশ ভিত্তিক। ঠিক আছে, তো এইভাবে আমরা ফিনান্সিয়াল অ্যাসেটকে ডিফাইন করতে পারি। ফিনান্সিয়াল অ্যাসেট অনেকগুলো হতে পারে, আমরা একটা আলোচনাই করব ফিনান্সিয়াল অ্যাসেট কম বেশি কত ধরনের হতে পারে। বাট শেয়ার বলেন বা বন্ড বলেন বা ডিবেঞ্চার্স বলেন, ট্রেজারি বিল হতে পারে, ঠিক আছে, ডেরিভেটিভস হতে পারে, সবগুলাই কিন্তু ফিনান্সিয়াল অ্যাসেটের যে একটা ব্রডার ক্লাসিফিকেশন, ফিনান্সিয়াল অ্যাসেটের যে একটা ব্রডার হরাইজন, ওই হরাইজনের মধ্যে এটা ফিট করতেছে। ঠিক আছে, আমি অলরেডি বলে ফেলেছি আমাদের সেকেন্ড পয়েন্ট, ফিনান্সিয়াল অ্যাসেট গুলো কম বেশি ইনটেনজিবল নেচারের হয়। আচ্ছা, যেহেতু আমরা মোটামুটি আজ করতে পারতেছি কোনটা ফিনান্সিয়াল অ্যাসেট এবং কোনটা ফিজিক্যাল অ্যাসেট, আমার এখন যেটা মনে হচ্ছে যে আমরা এখন আলোচনা করব যে ফিনান্সিয়াল অ্যাসেট বেসিক্যালি কি ধরনের অ্যাডভান্সমেন্ট করে একটা মডার্ন ইকোনমিতে, অথবা ফিনান্সিয়াল অ্যাসেটের আসলে ফাংশনটা কি, এটা নিয়ে আমরা ডিসকাশন করব। সো আমি যদি একটু র্যাপ আপ করতে চাই, গাড়ি ইজ নট এ ফাইন্যান্সিয়াল অ্যাসেট, বাড়ি ইজ নট এ ফাইন্যান্সিয়াল অ্যাসেট, জমি এটাও ফিনান্সিয়াল অ্যাসেট না। ঠিক আছে, শেয়ার, বন্ড, ডিবেঞ্চার এই টাইপের অ্যাসেট গুলোকে আমরা কম বেশি বলছি হলো ফিনান্সিয়াল অ্যাসেট। সো আমরা আমাদের সেকেন্ড টপিক আলোচনা করব, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে ফিনান্সিয়াল অ্যাসেটের আসলে রোলটা কি ইন এ মডার্ন ইকোনমি, হোয়াট এক্সাক্ট রোল ফিনান্সিয়াল অ্যাসেট পারফর্মস। ঠিক আছে, সো এই এক্সাম্পলটা আমি আমাদের প্রথম ক্লাসেও দিয়েছিলাম, বাট যেহেতু এটা আমাদের প্রথম ক্লাস ছিল, আই ওয়েন্ট বিট ফাস্ট, এবং ওটা আমার পুরোটা বলা আমার উদ্দেশ্য ছিল না। সো এখন আমরা একটা এক্সাম্পল দেখি, যে এক্সাম্পলটাকে আমরা লেটস ফর এক্সাম্পল ইটস এ কেস স্টাডি অর ইটস এ গিভেন সিনারিও। তো এই সিনারিওটা ব্যাখ্যা করতে গিয়ে আমরা কোন একটা ইকোনমিতে ফিনান্সিয়াল অ্যাসেটের রোলটা কি ওটা আমরা ধরার চেষ্টা করব। ঠিক আছে, বাই দ্য ওয়ে, can you people hear me properly? Yes, sir. Yes, sir. ঠিক আছে, so let's start the example. Mr. X, he is an entrepreneur, এবং উনার একটা চমৎকার আইডিয়া আছে বিজনেস রিলেটেড, এবং উনি চিন্তা করতেছেন যে এই আইডিয়াটাকে ফাইন্যান্স করতে হবে, মানে এটাকে আসলে উনি বাস্তবায়ন করতে যাচ্ছেন। সো এই আইডিয়া লেভেল থেকে সত্যিকার অর্থে একটা প্রোডাক্ট বা সার্ভিস বা একটা সলিউশন লেভেলে নেওয়ার জন্য ওনার $10 লক্ষ অথবা $1 মিলিয়ন দরকার। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি সংখ্যাটা দিয়ে দিচ্ছি, $1 মিলিয়ন দরকার, $10 লাখ দরকার। ঠিক আছে, এন্ড উনি অনেক চিন্তা করতেছেন যে কিভাবে উনি টাকাটা কালেক্ট করতে পারেন। আচ্ছা, এবার আসেন আমরা দেখার চেষ্টা করি পটেনশিয়াল ফান্ডিং সোর্স গুলা কি কি। সো মিস্টার এক্স উনি একজন এন্টারপ্রেনার, প্লাস উনিও কিছু টাকা বিনিয়োগ করতে ইচ্ছুক, মিস্টার এক্স। দেন দেয়ার ইজ মিস্টার ওয়াই এন্ড দেয়ার ইজ মিস্টার জেড। সো আমাদের কাছে তিনজন লোক আছে, এক্স হচ্ছেন এন্টারপ্রেনার কাম ইনভেস্টর, ওয়াই ইজ এ ইনভেস্টর এন্ড জেড ইজ অ্যানাদার ইনভেস্টর। সো আমরা এখন দেখার চেষ্টা করব যে ওনাদের সিচুয়েশন গুলো আমরা বোঝার চেষ্টা করব, এবং আমরা দেখার চেষ্টা করব যে ফাইন্যান্সিয়াল অ্যাসেটের মাধ্যমে এই টিপিক্যাল একটা প্রবলেম কিভাবে আমরা সলভ করতে পারি। সো লেটস চেক পিপল সিচুয়েশন। মিস্টার এক্স, ওনার সব মিলিয়ে ওনার লাইফ লং যে সেভিং এর অবস্থা, ওনার নেট ওয়ার্থ রাইট নাও এটা হচ্ছে 2 মিলিয়ন, সরি রাইট নাও এটা হচ্ছে 0.2 মিলিয়নে আছে, তার মানে ওনার নেট ওয়ার্থের পরিমাণ হচ্ছে $2 লাখ মতো। বাট yeah, that's his idea and he want to fund it, no doubt about that, but he doesn't want to invest all his fortune, lifelong fortune on a single idea. উনি সর্বোচ্চ $2 লাখ বিনিয়োগ করতে পারবেন বা $2 লাখ বিনিয়োগ করতে পারবেন
বাট এটা রেশনাল না যে উনি পুরো টাকাটা ওনার লাইফের পুরো সেভিংসটা একটা আইডিয়াতে করে দেন। মেবি কেউ না ইন্টারেস্টেড হলে ওনাকে হয়তো বা করতে হতে পারে, বাট হি ডাজন্ট হ্যাভ দ্যাট ইন্টেনশন। মিস্টার ওয়াই, অন্যদিকে মিস্টার ওয়াই এর কাছে আছে হচ্ছে, মানে উনি রিসেন্টলি ইনহেরিট করেছেন, মানে কারো কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পেয়েছেন হচ্ছে $7,30,000 and he has some plan, like উনি $30,000 খরচ করতে চাচ্ছেন some personal extravaganza, like উনি একটা দামি গাড়ি কিনবেন, উনি একটা ভ্যাকেশন নেবেন, stuff like that। এটা ওনার ব্যক্তিগত কনসার্ন। তো ওনার $7,30,000 যেটা উনি উত্তরাধিকার সূত্রে পেয়েছেন, ওর মধ্যে $30,000 উনি ওনার ব্যক্তিগত বিভিন্ন বিলাস কাজে খরচ করতে চাচ্ছেন, দ্যাটস ফাইন। আর বাকি যে টাকাটা আছে $7,00,000 উনি এটা ইনভেস্টমেন্ট করতে রাজি আছেন। এন্ড মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্ট ইজ দ্যাট মিস্টার ওয়াই ইজ বিট অফ এ রিস্ক টেকার, এবং উনি চাচ্ছেন কি, উনি চাচ্ছেন যে উনি এই পার্টিকুলার ফার্মে একজন ইকুইটি বিনিয়োগকারী হবেন, মানে উনি ফার্মের পার্শিয়াল মালিকানা চাচ্ছেন, অথবা এই আইডিয়াটা যদি বাস্তবায়িত আদৌ হয়ে যদি যায়, তাহলে এটাতে উনি ব্যক্তিগত লেভেলে কিছু টাকা বিনিয়োগ করতে যাচ্ছেন, মানে উনি ঋণদাতা হতে চাচ্ছেন না, উনি এটার পার্শিয়াল মালিক হতে যাচ্ছেন। On the other hand, Mr. Z, another individual, ওনার বিজনেসের আইডিয়াটা বেশ পছন্দ হয়েছে, উনি $2,00,000 বিনিয়োগ করতে চাচ্ছেন, বাট there is a concern which Mr. Z is currently having। ওনার কাছে মনে হচ্ছে যে ওনার যেই লেভেলের রিস্ক পছন্দ, বা ওনার ব্যক্তিগত লেভেলে উনি যতটুকু পর্যন্ত রিস্ক অ্যাবজর্ব করতে পারতেন, অতটুকু রিস্কের থেকেও এই আইডিয়াটা বা এই প্রজেক্টটা ওনার বেশি রিস্কি মনে হচ্ছে। সো ইজ বিট স্কেপটিক্যাল যে এটা এত রিস্কি যে আমাকে আসলে বিনিয়োগ করলে কোন একটা সেফ ফর্মে বিনিয়োগ করতে হবে। সো আমি আপনাদের সামনে একটা হাইপোথেটিক্যাল সিনারিও দাঁড়া করালাম, একটা আইডিয়া, ফান্ডিং করতে $10,00,000 লাগবে, 3জন ব্যক্তি আছেন, মিস্টার এক্স $2,00,000 পর্যন্ত বিনিয়োগ করতে পারবেন, বাট উনি চাচ্ছেন না পুরো টাকা বিনিয়োগ করতে। এট দ্য সেম টাইম ইজ দ্য গাই হুজ আইডিয়া ইজ দ্য এন্টারপ্রেনার। ওয়াই মোর রিস্ক লাভার, অথবা ওনার রিস্ক অ্যাপাটাইট ইজ বিট হাই, $7,00,000 পর্যন্ত বিনিয়োগ করতে রাজি আছেন, বাট হি হ্যাড টু বিকাম এ পার্ট ওনার অফ দ্যাট আইডিয়া। জেড, হি ডাজন্ট ওয়ান্ট টু টেক রিস্ক, বাট উনি $2,00,000 পর্যন্ত বিনিয়োগ করতে রাজি আছেন। বাই দ্য ওয়ে, আমরা এই যে আলোচনাটা করতেছি, আমরা ধরে নিচ্ছি যে ইকোনমিতে কিন্তু কোনো ফিনান্সিয়াল মার্কেট নাই, দেয়ার এক্সিস্ট নো মার্কেট, কোনো মার্কেট টার্কেট নাই। এখানে পুরো বিষয়টাই হচ্ছে ইন্ডিভিজুয়াল সম্পর্কের উপর ভিত্তি করে আমরা আলোচনাটা করতেছি, এখানে কোনো মার্কেটের কোনো এক্সিস্টেন্সের কথা বলা হচ্ছে না। ধরে নেন যে এক্স ওয়াই জেড ওনারা পারিবারিক ভাবে বা কোনোটা ফোরামের মাধ্যমে বা কোনোটা প্ল্যাটফর্মের মাধ্যমে একজন আরেকজনকে ওনারা চেনেন, ঠিক আছে? এখন আমি একটা সলিউশন দাঁড়া করালাম, আপনারা আপনাদের মতো করে ডিফারেন্ট সলিউশন দাঁড়া করাতে পারেন, জাস্ট এ সলিউশন যে কিভাবে এই প্রবলেমটাকে দূর করা যায়। বাই দ্য ওয়ে, এখানে প্রবলেমটা কি বলেন তো? ক্যান এনিওয়ান টেল মি যে আমি এখানে যে কেসটা উপস্থাপন করলাম, এই কেসের মধ্যে প্রবলেমটা কি, মানে এখানে আমি এক্স্যাক্টলি কোন প্রবলেম নিয়ে আলোচনা করছি, বা এখানকার পটেনশিয়াল প্রবলেমটা কি? ক্যান এনিওয়ান সে মি? ফান্ডিং বা ফাইন্যান্সিং। ইয়া, ফাইন্যান্সিং। এখানে একটা আইডিয়া আছে, ইটস এ নোবেল আইডিয়া, মেবি এটা একটা ভালো রিটার্ন জেনারেট করতে পারবে। সো এটাকে ফান্ডিং করাটা, এবং এমন ভাবে ফান্ডিং করা যে তিনটা পার্টির উদ্দেশ্যগুলাই মোটামুটি আমরা অ্যাকোমোডেট করতে পারি, দ্যাটস দ্য প্রবলেম, তাই না? সো হ্যাঁ, এখন আমি একটা সলিউশন বলতেছি, মেবি এটা ডিফারেন্ট সলিউশন হইতে পারতো, সেটা কোনো ইস্যু না, বাট লেটস টক অ্যাবাউট দ্য সলিউশন, পসিবল সলিউশন। আমি বলতেছি আমরা দুই ধরনের ইনস্ট্রুমেন্ট ছাড়বো, মানে ইটস নট ইন দ্য মার্কেট, আমরা দুইটা ইনস্ট্রুমেন্ট ইস্যু করব। ইস্যুটা কে করবে বাই দ্য ওয়ে? এখানে ইস্যুয়ারটা কে হবে? মিস্টার এক্স। মিস্টার এক্স এর আইডিয়া, বাট মিস্টার এক্স এর কাছে কি নাই স্যার? টাকা নাই, তাই না? যেহেতু মিস্টার এক্স এর কাছে টাকা নাই, তাকে আমরা কি নামে ডাকবো? ইস্যুয়ার। না, ইস্যুয়ার তো একটা নাম, তার হচ্ছে ব্রড সেন্সে তাকে আমরা বলতে পারি ডেফিসিট ইউনিট, তাই না? He had that idea, doesn't have substantial money, so ওনাকে আমরা বলতে পারি হচ্ছে ডেফিসিট ইউনিট।
আর ওয়াই এবং জেড এর কাছে কি আছে, এক্সেস মানি আছে, তাই না? তো ওনাদেরকে আমরা বলতে পারি সারপ্লাস ইউনিট। তো আমি একটা সলিউশন ক্রিয়েট করতেছি, যে সলিউশনে ডেফিসিট ইউনিটের কাছ থেকে টাকাটা আই গেটিং ইট রং, সারপ্লাস ইউনিটের কাছ থেকে টাকাটা যাবে ডেফিসিট ইউনিটের কাছে, এবং each and every participant from either from the surplus side or from the deficit side would be pretty happy with the arrangement. So let's talk about the solution. আমার সলিউশনের দুইটা অংশ। ফার্স্ট অংশতে মিস্টার এক্স, যে হচ্ছে ডেফিসিট ইউনিট, সে তার বিজনেসের 50% ইকুইটি বিক্রি করে দিল, অথবা আমরা যদি এভাবে বলি যে মিস্টার ওয়াই ইজ বাইং 50% ইকুইটি স্টেক। তার মানে এই যে বিজনেসটা দাঁড়াচ্ছে বা পটেনশিয়াল বিজনেস দাঁড়াবে, ওই বিজনেসের 50% মালিকানা ওয়াই কিনে নিচ্ছে। কত টাকার বিনিময়ে কিনে নিচ্ছে? 7 লাখ। ওর কাছে ছিল $7 লাখ। তো $7 লাখ বিনিময়ে মিস্টার এক্স ওয়াই এর কাছে 50% ইকুইটি বিক্রি করলো, অথবা আমি উল্টাভাবে ঘুরায় বলি 50% ইকুইটি পাওয়ার জন্য মিস্টার ওয়াই এই কারবারে $7 লাখ বিনিয়োগ করলো। ঠিক আছে, এটা গেল একটা অ্যাঙ্গেল। সো ইজ ইট এ ফাইন্যান্সিয়াল অ্যাসেট? Yes, sir. Yes, sir. আমরা ফাইন্যান্সিয়াল অ্যাসেট ডেফিনিশনে কি বলছিলাম, যে ফাইন্যান্সিয়াল অ্যাসেট কামস উইথ এ ক্লেম টুয়ার্ডস ফিউচার পে অফ, তাই না? সো মিস্টার ওয়াই যদি $7 লাখ দিয়ে ফেলে, তার পে অফ গুলো কি কি হতে পারে? যেহেতু সে ইকুইটি স্টেক হোল্ডার, সে প্রফিট শেয়ার করতে পারবে। কত পার্সেন্টে শেয়ার করবে? 50% শেয়ার করবে। এই আইডিয়া যদি কোনো একদিন দেউলিয়া হয়ে যায়, এই আইডিয়া যদি একদিন যদি নষ্ট হয়ে যায়, কিছু যদি সেলভেজ ভ্যালু পাওয়া যায়, ওই সেলভেজ ভ্যালুতেও 50% প্রো রেটা তার থাকবে, প্লাস ম্যানেজারিয়াল সিদ্ধান্ততে তার একটা পার্টিসিপেশন রাইট থাকবে। তার মানে কি? তার মানে মিস্টার এক্স যখন কোনো একটা লিখিত পেপার ইস্যু করে যেখানে মিস্টার ওয়াই এর কাছে 50% মালিকানা বিক্রি করা হয়, that paper is known as what? That paper is basically known as equity. It's an equity instrument or it's an equity. এবং ইকুইটিটা কেনার বিনিময়ে মিস্টার ওয়াই মূলত 3 ধরনের ফিউচার পে অফ পেতে পারেন: প্রফিটের শেয়ার, ম্যানেজারিয়াল ডিসিশন মেকিং অথবা ম্যানেজমেন্টে পার্টিসিপেশন, এন্ড জেনারেলি প্রোরেটেড লিকুইডেশন ভ্যালু। দেয়ার ক্যান বি সাম আদার মার্জিনাল বেনিফিটস, আমরা ওইখানে যাচ্ছি না। এটা গেল একটা। মিস্টার জেড, যে আসলে কারবারে রিস্ক নিয়ে কিছুটা হলো চিন্তা করতেছিল যে ইটস টু রিস্কি, জেডও বিনিয়োগ করলো, বাট জেড এর বিনিয়োগটা ওয়াই এর মতো হলো না। জেড বিনিয়োগ করলো ডেট ইনস্ট্রুমেন্টে। ঠিক আছে, তার মানে কি? তার মানে হচ্ছে এক্স আরেকটা পেপার লিখলো যেখানে এক্স বলতেছে জেড এর কাছ থেকে আমি $2 লক্ষ রিসিভ করলাম, এবং এটার জন্য আমি জেড কে আগামী 10 বছর ধরে 8% সুদ দিব, এবং মেয়াদ শেষে তাকে আমি $2 লক্ষ ফেরত দিব। তার মানে জেড একটা অ্যাসেট ক্রিয়েট করলো, এটা একটা ডেট টাইপের অ্যাসেট, এখানের মেয়াদ হচ্ছে 10 বছর, 8% সুদ পাবে। তো $2 লাখ উপর 8% যদি সুদ ধরেন, প্রতি বছর জেড পাবে কত করে? $16,000 করে, এবং মেয়াদ শেষে সে $2 লাখ নিয়ে বের হয়ে যাবে। দ্যাটস মাই সলিউশন। সো আমাদের এই সলিউশনে যেখানে আমরা ফাইন্যান্সিয়াল অ্যাসেটের রোল নিয়ে কথা বলতেছি, আমরা এখানে দেখাচ্ছি যে একটা ইকুইটি ইনস্ট্রুমেন্ট ইস্যু করা হচ্ছে যেটা ওয়াই কিনতেছে, একটা ডেট ইনস্ট্রুমেন্ট ক্রিয়েট করা হচ্ছে যেটা জেড কিনতেছে। এই পর্যন্ত ক্লিয়ার? ইজ দেয়ার এনি কোশ্চেন? ডু ইউ পিপল হ্যাভ এনি কোশ্চেন? স্যার এখানে প্রোরাটা লিকুইডেশন ভ্যালু, স্যার প্রোরাটা মানে কি স্যার বুঝি নাই। আচ্ছা, ফ্যান্টাস্টিক, ভেরি গুড কোশ্চেন। প্রোরেটা মানে হচ্ছে আপনার যতটুকু অংশ মালিকানায় আপনি যা পাবেন ওই অংশ অনুযায়ী পাবেন। ধরেন এই বিজনেসটা একটা সময় দেউলিয়া হয়ে গেল, ধরেন 7 বছর পরে সবার দাবি দাওয়া শোধ করে দেওয়া হলো, তারপর ধরেন $2,000 থাকলো, যেটা আর কারো অধিকার নাই, যেটা মালিকদের অধিকার। সো $2,000 আছে, এখানে এক্স কত পাবে আর ওয়াই কত পাবে? তাদের যে বিনিয়োগের যে পার্সেন্টেজ বা প্রোরেটা, ওইটা অনুযায়ী যাবে। প্রোরেটা মানে হচ্ছে হুবহু আপনার মালিকানা যতটুকু ওই অংশ যখন ডিস্ট্রিবিউট করা হচ্ছে, দ্যাটস এ প্রোরেটা ডিস্ট্রিবিউশন। সো আমার রিসিডিউয়াল ভ্যালু আছে বা লিকুইডেশন ভ্যালু আছে কারবারের $2,000, এক্স এর মালিকানা 50%, ওয়াই $7 লাখ দিয়ে 50% মালিকানা নিয়ে নিল, তাহলে ওয়াই কত পাবে?
2000-এর 50% মানে হচ্ছে $1000। যদি এটা $4 থাকতো সবাইকে দেওয়ার পরে, এক্স পেতো $2, ওয়াই পেতো $2। তার মানে we don't need to know how much would be the liquidation value in an absolute number. When I know the percentage, I can calculate, তাই না? এই জন্য এটাকে বলা হচ্ছে প্রো রেটা। এবং আপনি যদি কোশ্চেনটা করলেন, whenever you buy a share, অলওয়েজ মনে রাখবেন, আপনি যখন একটা কোম্পানির শেয়ার কিনেন, আপনার নাম্বার অফ শেয়ার এবং ওই কোম্পানির টোটাল নাম্বার অফ শেয়ার, এটার যে রেশিওটা, এটা হচ্ছে আপনার এই কোম্পানির মালিকানা। দ্যাটস দ্য প্রো রেটা শেয়ার ইউ হ্যাভ। ফর এক্সাম্পল, জাস্ট ফর এক্সাম্পল, ধরেন আপনি এসিআই কোম্পানির শেয়ার কিনলেন। ধরেন এসিআই কোম্পানির নাম্বার অফ শেয়ার হচ্ছে মার্কেটে আছে 1 লাখ, আপনি কিনলেন ওই কোম্পানির 2000 শেয়ার। তার মানে আমি বলতে পারি আপনি ওই কোম্পানির 2%-এর মালিক। তার মানে এই কোম্পানির যাবতীয় ডিস্ট্রিবিউশন, ফিউচার ডিস্ট্রিবিউশন, be it the liquidation value, be it the dividend, you will get 2% because আপনি 2%-এর মালিকানা আপনার আছে। ক্লিয়ার? জি স্যার। থ্যাংক ইউ স্যার। Is there any more question up to now? Okay, so let us proceed. আমরা এখন আমাদের ফার্স্ট টপিকই আছি যে ফিনান্সিয়াল অ্যাসেট বলতে আমরা কি বুঝি এবং একটা ইকোনমিতে ফিনান্সিয়াল অ্যাসেটের আসলে রোলটা কি। এবার আমরা একদম আমাদের লাইক যেটা হচ্ছে আমাদের ফাইনান্স পয়েন্ট, ওখানে হিট করব। হোয়াট আর দ্য রোলস অফ ফাইনান্সিয়াল অ্যাসেট? আমরা তো এক্সাম্পল দিয়েছি। ফিনান্সিয়াল অ্যাসেটের স্যার দুইটা রোল। ফার্স্ট রোল, অ্যাজ ইউ ক্যান সি, রিসোর্স অ্যালোকেশন। ঠিক আছে, আমাদের এক্সাম্পল কি হচ্ছে স্যার, আমরা আমরা ওয়াই এর কাছ থেকে নিলাম কত টাকা? $7 লাখ। জেড এর কাছ থেকে নিলাম কত টাকা আমরা স্যার? $2000। সো $2 লাখ আর $7 লাখ যোগ করলে কত হয়? $9 লাখ। সো আমরা যেটা করলাম আমরা জেড এবং ওয়াই এর কাছ থেকে $9 লাখ কালেক্ট করলাম, মানে আমরা সারপ্লাস ইউনিট থেকে $9 লাখ কালেক্ট করলাম এবং এই ফান্ডটাকে আমরা চ্যানেল করলাম কোথায়? ডেফিসিট ইউনিট অফ দ্য ইকোনমি, যেটা হচ্ছে মিস্টার এক্স। তার মানে কি স্যার? তার মানে হচ্ছে যদি কোনো ফিনান্সিয়াল মার্কেট নাও থাকে, লেটস অ্যাজিউম देयर ইজ নো ফিনান্সিয়াল মার্কেট, নাথিং, তারপরও 3জন বা 4জন লোক মিলে তাদের ব্যক্তিগত একটা আন্ডারস্ট্যান্ডিং উপর ভিত্তি করে দে ক্যান ক্রিয়েট ফাইনান্সিয়াল অ্যাসেট। এবং ওই ফাইনান্সিয়াল অ্যাসেটের উপর ভিত্তি করে কি করা যায় স্যার? ওই ফাইনান্সিয়াল অ্যাসেটের উপর ভিত্তি করে রিসোর্স মোবিলাইজ করা যায়, রিসোর্স অ্যালোকেট করা যায়। কার থেকে কার মধ্যে? ডেফিসিট ইউনিট থেকে সারপ্লাস ইউনিটের মধ্যে। ক্লিয়ার? জি স্যার। আমি যে জিনিসটাকে বারবার ফোকাস করতেছি, আমার এই এক্সাম্পলে কিন্তু এখনো আমি একবারও বলি নাই যে এই অ্যাসেট গুলো কোনটা মার্কেটে বিক্রি হচ্ছে। I'm not talking about the market. I'm just talking about some instrument, some assets. So even though there exists no stock market, even though there exists no debt market, still mutual understanding উপর ভিত্তি করে X, Y এবং Z, they made a contract, they made such an arrangement, যে অ্যারেঞ্জমেন্টের মাধ্যমে $9 লাখ is eventually funneled to a idea. That idea needed some money to back up and they are getting that necessary backup. So খুব সিম্পল বাট খুব সাটেল একটা পার্থক্য, সেটা হচ্ছে financial asset is good enough for resource allocation purpose. If we had a market, fantastic. If we have a market, that's super. But despite the fact that we don't have any market, organized market, still 2 বা 3 জন বা 10 জন বা 100 জন লোক যদি একটা অ্যারেঞ্জমেন্টে আসতে পারে, which is at times unlikely, but if they can come up with an arrangement, resource can be mobilized. ঠিক আছে? তার মানে কি স্যার? তার মানে হচ্ছে স্টক মার্কেটের ইতিহাস তো 300 থেকে 400 বছর আগের ইতিহাস, বন্ড মার্কেটের ইতিহাসও 300 থেকে 400 বছরের ইতিহাস। এর আগেও কি তাহলে রিসোর্স মোবিলাইজেশন হয় নাই? হয়েছে। তার মানে ফিনান্সিয়াল অ্যাসেটস were there in the economy. Maybe financial market হচ্ছে comparatively newer innovation. There had been financial asset, maybe আমরা আজকে ইকুইটি নামে বলতেছি, মেবি আমরা আজকে ডেট নাম দিচ্ছি, that's fine, but assets were there for different purposes. Humankind had actually created financial assets across the years, across the civilization, and those assets were helping people to mobilize the necessary resources
from the deficit unit, sorry, from the surplus unit of the economy to the deficit unit. এটা হচ্ছে আমার এটা হচ্ছে আমার আজকের প্রথম মানে বড় লাইন। সেটা হচ্ছে কোনো একটা দেশে যদি ফিনান্সিয়াল মার্কেট নাও থাকে বা আমরা এমন একটা প্রস্তুত যুগে চলে যাচ্ছি যেখানে মার্কেট নাই, স্টিল there should have been some arrangement known as financial assets যেটা দিয়ে আমরা রিসোর্স মোবিলাইজেশন করতে সমর্থ হয়েছিলাম। মেবি আমাদের যেই লেভেলে রিসোর্স মোবিলাইজেশন করার দরকার ছিল ওই লেভেলে হয় নাই, এবং ওই লেভেলে না হওয়ার কারণে উন্নয়নের গতি হয়তো বা কিছুটা স্লো ছিল। আই টোটালি বাই দ্যাট আর্গুমেন্ট। বাট এটা এরকম না যে আমাদের একটা মার্কেট লাগবেই, মার্কেট ছাড়াও রিসোর্স মোবিলাইজ করা যায়। দ্যাটস মাই ফার্স্ট হাউ ক্যান আই সে ফার্স্ট ইম্পর্টেন্ট লাইন ফর টুডে। সেকেন্ড ইস্যু, রিস্ক শিফট করা বা রিস্ককে ম্যানেজ করা। দ্যাটস অ্যানাদার ক্লাসিক্যাল রোল ফাইন্যান্সিয়াল অ্যাসেট অফেন প্লে। এখানে কি হচ্ছে দেখেন, খুব কেয়ারফুলি সাটল ভাবে খেয়াল করেন। আমি যখন এক্সাম্পলটা দিচ্ছিলাম আমি কিন্তু বারবার বলছিলাম যে মিস্টার এক্স এর কাছে $2 লাখ আছে, তাই না? এবং এটা তার হচ্ছে লাইফ লং বিনিয়োগ। ইট ইজ হিজ আইডিয়া, বাট স্টিল আমি আমার একটা আইডিয়ার পিছনে কি আমার লাইফ লং সেভিং দিতে ইচ্ছুক কিনা। সো দেখেন 9 লাখ টাকা যখন দুইটা ভিন্ন সোর্স থেকে আমি অলরেডি কালেক্ট করে ফেলছি, আমার কিন্তু ভাইয়া 2 লাখ টাকা আর বিনিয়োগ করার দরকার নেই, তাই না? সো মিস্টার এক্স ইজ অনলি ইনভেস্টিং $1 লাখ or $0.1 million, and rest of his life savings are saved for some other purposes. And আরেকটা গুরুত্বপূর্ণ ইস্যু, জেড এর ক্ষেত্রে আমি কি বলেছিলাম? আমি বলেছিলাম যে জেড খুব সম্ভবত তার যে রিস্ক অ্যাপাটাইট, সে যতটুকু রিস্ক নিতে পারে এই বিজনেসের আইডিয়াটা কম্পারেটিভলি হায়ার রিস্কি। এজন্য জেড কি করলো? জেড কিন্তু ইকুইটি কিনলো না, তাই না স্যার? জেড didn't purchase the equity stake. সে বললো যে আমি তোমাকে লোন দিব, ডু নট মেক মি অ্যান ওনার। আমি মালিক হতে চাচ্ছি না, আমি একজন মেয়ার ঋণদাতা হতে চাই। আমি তোমার কারবারের ম্যানেজমেন্টে পার্টিসিপেট করতে চাই না, আমি শুধু চাই তুমি নির্ধারিত সময় পর পরে আমার টাকাটা পার্শিয়ালি শোধ করবা, সুদ বা যেভাবে বলো, এবং মেয়াদ শেষে তুমি আমাকে আমার আসলটা ফেরত দিবা। সো জেড হ্যাড ওয়েন্ট ফর অ্যান এগ্রিমেন্ট, যে এগ্রিমেন্টে জেড প্রতি বছর $16,000 করে পাচ্ছে, 10 বছর পর্যন্ত পাবে, and at the end of the 10th year you would get his face value back. So জেড এর রিস্কটা কি তাহলে স্যার? জেড এর রিস্কটা হচ্ছে কোনো কারণে যদি এই আইডিয়াটা দেউলিয়া হয়ে যায়, ঠিক আছে, তাহলে সে খুব সম্ভবত তার যে পুরো টাকাটা নাও পেতে পারে, তার সাথে যে কন্ট্রাক্টটা হয়েছে এটা অনার নাও হইতে পারে। এটাকে আমরা ক্লাসিক্যালি বলি কি ক্রেডিট রিস্ক, তাই না? সো আমরা আরেকটা অ্যাঙ্গেলে কথা বলছি, রিস্ক শিফট করা। এক্স এর রিস্ক অ্যাপাটাইটের সাথে এই আইডিয়াটা ফিট করে, বাট এক্স ওয়াজ নট রেডি টু ইনভেস্ট হিজ ফুল লাইফ ফরচুন অন এ ইন্ডিভিজুয়াল আইডিয়া। মেবি সে অন্য একটা আইডিয়াতে বাকি টাকাটা ঢালবে। ইউ ওয়ান্ট সাম ডাইভার্সিফিকেশন, financial asset is allowing him to do that. At the same time, Z, he was a bit skeptical about the riskiness of the project. That's why he was not willing to be an equity stakeholder. He would have preferred to become a lender, and that's what he had ended up with. The only risk Z is absorbing or Z is assuming the credit risk. So আমাদের এই টপিকের লাস্ট ট্যাগলাইন সেটা হচ্ছে ফিনান্সিয়াল অ্যাসেট খুবই গুরুত্বপূর্ণ, এবং ফিনান্সিয়াল অ্যাসেটকে ক্রিয়েট করার জন্য মার্কেট থাকলে খুব ভালো হয়, চমৎকার। বাট মার্কেট না থাকলে করা যাবে না তা না, মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর উপর ভিত্তি করেও উই ক্যান ক্রিয়েট ফিনান্সিয়াল অ্যাসেট। এন্ড ফিনান্সিয়াল অ্যাসেটস আর ট্রিমেন্ডাসলি ইম্পর্টেন্ট for two purposes. First purpose, very basic purpose of financial asset, it helps us to channel fund from the surplus unit to the deficit unit. So all the surplus money is going to an proper entrepreneur, to a proper idea. That's very important. A second major purpose financial asset fulfills, that is what? That is it helps us to manage the risk. আমি যতটুকু রিস্ক আমি স্বাচ্ছন্দ্য বোধ করি আমি অতটুকু রিস্কই নিব। আমার যদি অ্যাপাটাইট বেশি থাকে, if I'm Y, I'm ready to take huge risk. I'm becoming an owner. I am X, I am the entrepreneur, but I don't want to be the 100% owner. I want to be a part owner. I'm becoming a part owner. I'm Z, I don't want to be an owner at all. I want to be just a mere lender. I'm becoming that. So কেউ পার্ট ওনার হচ্ছে স্বেচ্ছায়, কেউ পার্ট ওনার হচ্ছে চয়েস, কেউ
ল্যান্ডার হচ্ছে যে চয়েস, এন্ড ফাইন্যান্সিয়াল অ্যাসেটের মাধ্যমে এই যে একটা ইকুইটি ইনস্ট্রুমেন্ট ক্রিয়েট করা হলো এবং একটা ডেট ইনস্ট্রুমেন্ট ক্রিয়েট করা হলো, এই দুইটা ইনস্ট্রুমেন্ট ক্রিয়েট করলে আমরা কিন্তু এই তিনজন লোকের ফিনান্সিয়াল যে ডিলেমা গুলো ছিল বা তাদের যে অ্যাসপিরেশন গুলো ছিল ওটা কিন্তু আমরা ফুলফিল করতে পারলাম। ঠিক আছে? ইজ ইট ক্লিয়ার? ওয়েল আন্ডারস্টুড? জি স্যার। Yes, sir. Yes, sir. পারফেক্ট। সো এটা ছিল আমাদের আজকের প্রথম টপিক, ফিনান্সিয়াল অ্যাসেট বলতে আমরা কি বুঝি এবং হোয়াট এক্সাক্ট রোল ফিনান্সিয়াল অ্যাসেট অ্যাকচুয়ালি সার্ভস। আচ্ছা, আমি একটা জিনিস বলে নিই আপনাদেরকে, সেটা হচ্ছে যে আপনারা ফিনান্স ডিপার্টমেন্টে পড়েন, তাই না? সো এই টপিক গুলাতে ইউ নিড টু বি ভেরি প্রিসাইজ। ইউ আন্ডারস্ট্যান্ড প্রিসিশন? হাউ ক্যান আই সে, একটা যে কোনো লোক আপনি যে রাস্তা থেকে পিক করেন সেও কম বেশি হয়তোবা এই কথাগুলাই আপনাকে বলবে, কিন্তু টেকনিক্যাল জার্গন বলতে পারবে না, সে হয়তোবা প্রিসাইজলি বলতে পারবে না। বাট উই ওয়ান্ট আওয়ার স্টুডেন্ট, ফাইনান্স স্টুডেন্ট, টু বি ভেরি প্রিসাইজ when this type of questions are asked in the exam, in a viva, or even আমি যখন আপনার সাথে কথা বলবো বা আপনারা যখন দুইজন কথা বলবেন, এই প্রিসিশনটা আমার কাছে মনে হয়েছে লাইক দ্যাটস মিসিং ইন আওয়ার ডিপার্টমেন্ট। সো আপনারা প্রিসাইজলি উত্তর দিবেন, ঠিক আছে? So that's my suggestion. Anyways, so we are done with the first topic. Let's start our second topic. So we talked about financial asset. Now we'll talk about financial market and what exact role or what additional role financial market provides. Okay, so it's a bit difficult to define financial market. It's a bit difficult. কারণ ফিনান্সিয়াল মার্কেট বলতে যা আজ থেকে 100 বছর আগে বুঝাইতো, এখন তা মেবি নাও বুঝতে পারে। তার মানে হচ্ছে ফিনান্সিয়াল মার্কেটের যে ইকোসিস্টেম অথবা যে এনভায়রনমেন্টে ফিনান্সিয়াল মার্কেট গড়ে উঠতেছে, দ্যাটস চেঞ্জিং ওভার টাইম, দ্যাটস চেঞ্জিং, দ্যাটস কিপিং অন চেঞ্জিং। সো পৃথিবীর প্রথম দিকের বন্ড মার্কেট এস্টাবলিশ হয়েছিল নেদারল্যান্ডসে। তো নেদারল্যান্ডসের বন্ড মার্কেট এন্ড আওয়ার বন্ড মার্কেট, টুডেজ বন্ড মার্কেট আর নট দ্য সেম। ঠিক আছে? ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেটা বাংলাদেশকে লুট করছিল, দ্যাট ওয়াজ এ রয়্যাল কোম্পানি। ওই সময়কার রানী ইটস এ চার্টার্ড কোম্পানি, তার মানে ওই কোম্পানির একটা প্রফিট ওই সময়কার ইংল্যান্ডের রানী পাইতো। সো ওই সময়ের কোম্পানি এস্টাবলিশমেন্ট আর আজকের কোম্পানি এস্টাবলিশমেন্ট এক না। সো যেই ওয়ার্ল্ডের বা যেই লেন্সের মধ্য দিয়ে আমরা ফিনান্সিয়াল মার্কেটকে দেখার চেষ্টা করতেছি, that lens has changed, ওই লেন্সটাই চেঞ্জ হয়ে গেছে। that's why definition গত কিছু চেঞ্জ আসবে। so I have tried to make the definition pretty like open. so let's look into the definition or understanding. A financial market, I'm saying that it's a channel, I'm not saying it's a place, I'm saying it's a channel, or it's an enabler, এটা একটা facilitator। কি হয় এটাতে? যেখানে কি হচ্ছে স্যার, অ্যাসেট গুলা এক্সচেঞ্জ হয়। কোন অ্যাসেট গুলা? ক্যান ইউ রিকল অ্যাসেট গুলা? একটু আগে কিন্তু আমরা একটা অ্যাসেটের কথা বলছি, তাই না? দুইটা অ্যাসেটের কথা বলছি, একটা ছিল ইকুইটি টাইপের অ্যাসেট, একটা ছিল ডেট টাইপের অ্যাসেট। সো ফাইন্যান্সিয়াল মার্কেটে এরকম অগণিত অ্যাসেট, বি ইট অ্যান ইকুইটি অ্যাসেট, বি ইট এ ডেট লাইক ইনস্ট্রুমেন্ট, এগুলা ট্রেড হবে, এগুলো এক্সচেঞ্জ হবে, এগুলো হাত বদল হবে। ঠিক আছে? So it's more of a channel. So if someone asks you what is a financial market, do not ever say the financial market is the place where. It's not a where question. It's a where কোনো question না anymore. It's how. Okay, financial market বলতে কি বুঝো? এটার অ্যানসারটা হবে how দিয়ে, not where দিয়ে। It's not a place anymore where financial assets are exchanged. No, it's not a place. It can be a place, but it may not be a place basically. ঠিক আছে? rather এটা হচ্ছে এক ধরনের মেকানিজম, একটা মেথড, একটা চ্যানেল। ঠিক আছে? an enabler, যেটার মাধ্যমে অ্যাসেট গুলো এক্সচেঞ্জ হয়। আমি কেন বলছি এগুলা, কারণ পরে যখন আমরা এগুলো নিয়ে আরো অনেক ডিটেইলে যাব ইন আওয়ার সেমিস্টার, তখন আমরা দেখবো যে সবগুলা মার্কেট কিন্তু এখানে বলাও আছে। as you can see, সব মার্কেটের কিন্তু ফিজিক্যাল প্রেজেন্সের দরকার নাই। ফর এক্সাম্পল, ইন মাই কান্ট্রি, ইন বাংলাদেশ, আপনি যদি শেয়ার কিনতে যান, there is a physical location যেখানে শেয়ার কেনা বেচা হচ্ছে, that's called ঢাকা স্টক এক্সচেঞ্জ। এর মানে না যে আপনি ফোনে কিনতে পারবেন না, আপনি হ্যাঁ আপনার ব্রোকারের মাধ্যমে কিনতে পারবেন, বাট ওই ব্রোকার গুলো আবার ওইখানেই বসে। সো ইন মাই কান্ট্রি অর ইন আওয়ার কান্ট্রি, financial market has a central location.
It has a physical presence, but not necessarily financial market একটা physical presence লাগবেই, ঠিক আছে? সো ফিনান্সিয়াল মার্কেট বলতে কি বুঝো, এটা যদি কোনো কোশ্চেন হয় এনিওয়্যার, এই কোশ্চেনের উত্তরটার সাথে কিন্তু ওয়্যারের কোনো সম্পর্ক নাই, ইটস হাউ বেসিক্যালি। আচ্ছা, দেন আমি ট্যাগলাইনটা আমি আগেও বলে দিছি, দিস ভেরি ইম্পর্টেন্ট ট্যাগলাইন, ইভেন দো most financial assets are created and traded in a financial market, existence of a market is not a necessary condition for the creation and exchange of financial asset. তার মানে ফিনান্সিয়াল অ্যাসেট কেনার জন্য এবং এটা হাত বদল করার জন্য আমাদের একটা মার্কেট লাগবে এরকম কোনো বাধ্যবাধকতা নাই, যদিও আমরা আমাদের গিভেন নলেজে যা দেখছি বা যা শুনছি বেশিরভাগ ফিনান্সিয়াল অ্যাসেট কেনা বেচা হয় একটা মার্কেটেই, ঠিক আছে? এবার আসেন আমাদের সেকেন্ড বড় আলোচনা আজকের দিনের, why we need a market, একটা মার্কেটের দরকারটা কি, ঠিক আছে? এটা ফাইন্যান্সিয়াল মার্কেট হতে পারে, এটা একটা গাড়ি কেনার মার্কেট হতে পারে, বাট যেহেতু আমরা ফিনান্সিয়াল ইনস্টিটিউশন মার্কেট এই কোর্সটা করতেছি, বেটার আমরা ফিনান্সিয়াল মার্কেটের রোলটা আলোচনা করি, বাট এটা একটা ওপেন ডিসকাশন হতে পারতো। ভেরি ইম্পর্টেন্ট, খুব মনোযোগ দিয়ে শোনেন, আপনারা চাইলে নোটও তুলতে পারেন, ইউ ক্যান টেক নোটস যদি আপনাদের সামনে খাতা কলম থাকে। সো আমরা ফিনান্সিয়াল মার্কেটের রোলকে আমরা তিনটা স্ট্রিমে ভাগ করছি। ফিনান্সিয়াল মার্কেট, ইট অ্যালাউজ price discovery, it provides very important liquidity, and lastly it reduces transaction cost, ঠিক আছে? এবার আমরা একটু আলোচনা করার চেষ্টা করি যে প্রাইস ডিসকভারি বলতে আমি কি বুঝাচ্ছি, লিকুইডিটি বলতে আমি কি বুঝাচ্ছি, এবং ট্রানজাকশন খরচ কমায় ফেলা এটা বলতে আমি আসলে কি বুঝাচ্ছি। বাই দ্য ওয়ে, আর ইউ উইথ মি? Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Okay, I got it. Yeah, I got it যে তোমরা আমার সাথে আছো। ওকে, সো প্রাইস ডিসকভারি প্রসেস বলতে আসলে আমরা কি বুঝাচ্ছি, খুব ঠান্ডা মাথায় চিন্তা করবা। আমরা আমাদের এক্সাম্পলটাতে আবার যাই, লেটস গো টু দ্য প্রিভিয়াস এক্সাম্পল উই হ্যাড। মিস্টার ওয়াই যখন $7 লাখ খরচ করলো, সে কত পার্সেন্ট ইকুইটি স্টেক কিনলো? হাউ মাচ? 50%. 50%। ফ্যান্টাস্টিক। আর মিস্টার জেড যখন বিনিয়োগ করলো, তার সুদের হার কত ছিল? 8%. 8%. ফ্যান্টাস্টিক। ওকে, ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, সো এক্স, ওয়াই এবং জেড তারা যখন পার্সোনাল অ্যারেঞ্জমেন্টে এরকম একটা অ্যারেঞ্জমেন্টে আসলো, 50% মালিকানার বিনিময়ে $7 লাখ আসলো, তাই না? দ্যাট ওয়াজ দ্য প্রাইস। 50% ইকুইটির দাম কত? $7 লাখ। $7 লাখ। এই কারবারে 10 বছরের জন্য লোন দিলে সুদের হার কত? 8%। এগুলো কে ঠিক করছে? $7 লাখ খরচ করলে 50% ইকুইটি পাওয়া যাবে, 51%ও না, 49%ও না, ইজ 50%। এবং $2 লাখ 10 বছরে বিনিয়োগ করলে 8% সুদি। Who decided that? বেসিক্যালি দুইজন লোক, এক্স এবং ওয়াই এবং এক্স এবং জেড। আচ্ছা, এটার কোনো প্রবলেম আছে? এই যে আমরা 50% ইকুইটির কথা বললাম, মানে অথবা 8% সুদের হারের কথা বললাম, হোয়াটস দ্য প্রবলেম উইথ দ্যাট? ক্যান এনিওয়ান টেল মি? এই যে 8% সুদটাই ঠিক হলো হার, এবং 50% মালিকানা ট্রান্সফার করা হবে, এটা ঠিক হলো, ইজ ইট রাইট? ইজ ইট জাস্টিফাইড? অর আপনাদের কি মনে হয়? ক্যান এনিওয়ান টেল মি? ক্যান এনিওয়ান পার্টিসিপেট? স্যার, শেয়ারের ফেস ভ্যালুটা কোথায়? ধরে নেন শেয়ারের ফেস ভ্যালু $100 ফর এক্সাম্পল। আমি এখানে শেয়ারের ফেস ভ্যালু নিয়ে কথা বলছি না, আমি বলতেছি যে আমি 50% মালিকানা বিক্রি করলাম অ্যাজ এক্স ফর $7 লাখ। সো এই 50%টা কি জাস্টিফাইড মনে হচ্ছে নাকি হচ্ছে না? আপনার কি মতামত সেটা বলেন আমাকে। স্যার অবশ্যই জাস্টিফাইড। ওকে স্যার ডিমান্ড এবং সাপ্লাই এর মাধ্যমে স্যার একটা ইকুইলিব্রিয়ামে চলে আসছে স্যার, সেখান থেকে আমরা প্রাইস রিকভারি করছি স্যার, ডিসকভার করছি স্যার। আপনার নাম কি ভাইয়া? আল আমিন স্যার। ওকে, আল আমিন, চমৎকার। বাট ডোন্ট ইউ থিংক দ্যাট এখানে যদি
ওয়াই এর মতো একজন বিনিয়োগকারী না থেকে এখানে যদি আরো 100 জন বিনিয়োগকারী থাকতো তাহলে হয়তোবা দামটা একটু ডিফারেন্ট হতে পারতো। হোয়াট ডু ইউ থিংক? জি স্যার, বেশি হতে পারতো। দেখেন, দ্য প্রবলেম অফ এ নন এক্সিস্টেন্ট মার্কেট ইজ দ্যাট একটা ফিনান্সিয়াল মার্কেট যখন এক্সিস্ট করে না, হ্যাঁ ইকুইটি কেনা বেচা হয়েছে, দ্যাটস ফাইন, বাট প্রবলেম হচ্ছে দামটা নিয়ে। মেবি 100 জন ইচ্ছুক ক্রেতাকে যদি আমি বলতে পারতাম, লুক দ্যাটস মাই আইডিয়া, I need $7 lakh, you people decide at which price you can buy it. ধরেন একজন লোক বলল it's a very lucrative idea, I totally support your idea, it's very lucrative, আমি $7 লাখ 20% কিনতে চাই, 20%। আরেকজন বলল আমি 30% কিনতে চাই, কেউ বলল $7 লাখ দিব 35%, কেউ বলল যে না তোমার এটা রদ্দি প্রোডাক্ট, ডাব্বা প্রোডাক্ট, এখানে আমি 80% স্টেক চাই। 100 জন লোক 100টা পয়েন্ট অফ ভিউ বলতে পারে, তাই না? দেন হয়তো বা একটা পর্যায়ে এসে আমরা ঠিক করলাম যে না, বা মার্কেট ঠিক করলো যে না, যে হ্যাঁ $7 লাখ বিনিময়ে এই কারবারে যদি ইকুইটি কিনতে হয়, it's 37%, it cannot go more than that. Got it? What is price discovery? আলামিন যেটা বলছে সেটাই। প্রাইস ডিসকভারি প্রসেস হচ্ছে বেসিক্যালি সে ইন্টারঅ্যাকশন বিটুইন ডিমান্ড এন্ড সাপ্লাই এন্ড দ্য ইকুইলিব্রিয়াম প্রাইস। সো প্রাইস ডিসকভারি মানে হচ্ছে আপনি ডিমান্ড কার্ভকে তার মতো করে রোল প্লে করতে দিবেন, আপনি সাপ্লাই কার্ভকে ছেড়ে দিবেন, ইউ উইল ফ্রি বোথ দ্য কার্ভস, বোথ দ্য ফ্যাক্টরস অর বোথ দ্য সাইড অফ দ্য ইকুয়েশন। এই দুই সাইড মিলে একটা দাম ঠিক করতেছে, যেটাকে আমরা বলছি ইকুইলিব্রিয়াম প্রাইস, দ্যাটস কল প্রাইস ডিসকভারি। সো এটা আমার কাছে শিওর না, বা আমি শিওর আপনাদের অনেক কাছে শিওর না, যে এক্স যখন ওয়াই এর সাথে এগুলো নিয়ে কথা বলছিল তখন কি এক্স এর অনেক বেশি বার্গেইন ছিল? মনে হয় না। এক্স দেখতে পাচ্ছিল সেই একমাত্র লোক, তাকে আমার এটা গিলাইতে হবে, আই ডোন্ট নো এনি আদার ওয়াই যারা আমার আইডিয়াতে ইন্টারেস্টেড, অথবা আমার তো সময় নাই এতগুলা ওয়াই কে খুঁজে বের করার। পিপল উড বি ইন্টারেস্টেড টু হ্যাভ সাম ইকুইটি স্টেক। সো হোয়াট আই এম গেসিং, হোয়াট আই এম আন্ডারস্ট্যান্ডিং, ঠিক আছে, আর what I'm sensing is that x যখন y এর কাছে 50% ইকুইটি স্টেক বিক্রি করে, x এর কিন্তু ওই লেভেলের বার্গেইন নাই যে বার্গেইনে সে চড়া দামে কম ইকুইটি বিক্রি করতে পারতো। সো what I'm trying to say is that generally একটা ফাইন্যান্সিয়াল মার্কেট যখন এক্সিস্ট করে না, তখন খুব সম্ভবত প্রপার প্রাইসে আমরা প্রোডাক্ট কেনা বেচা করতে পারি না, ঠিক আছে? Are you convinced with my proposition? ইয়েস স্যার। একটা মার্কেটে অগণিত ক্রেতা থাকবে, অগণিত বিক্রেতা থাকবে, তারপরে আমরা একটা রিজনেবল দামে উপনীত হইতে পারবো খুব সম্ভবত। তার মানে আমরা বলবো যে এটার মাধ্যমে কি হচ্ছে, প্রাইস ডিসকভার হচ্ছে, ট্রু একটা প্রাইসে যাওয়ার একটা চেষ্টা। আমরা পরে অনেক সময় আলোচনা করতে পারি যে একটা ইকুইটি মার্কেটে যেই প্রাইসে শেয়ার কেনা বেচা হয়, ইট মে নট বি দা প্রপার জাস্টিফিকেশন টুয়ার্ডস ইটস ভ্যালু, দ্যাটস অ্যানাদার ডিসকাশন। বাট আমি যদি মার্কেটই না রাখি তাহলে তো এই ডিমান্ড এবং সাপ্লাইয়ের গেমটা তো খেলার যে জায়গাটা ওইটা তো আমার নাই। সো ফাইন্যান্সিয়াল মার্কেট, the biggest role financial market plays in an economy is that it allows financial products to have a decent price, অথবা এটা একটা মেকানিজম প্রোভাইড করে যে মেকানিজমের মাধ্যমে একটা ডিসেন্ট প্রাইসে হয়তোবা যাওয়া যাইলেও যেতে পারে। বাট একটা নন এক্সিস্টেন্ট মার্কেটে তো প্রাইস ডিসকভারির কোনো সুযোগই আপনি দিচ্ছেন না, ঠিক আছে? আচ্ছা, আমি এটাকে আরেকটা এক্সাম্পল দিয়ে আপনাকে বোঝাবার চেষ্টা করি। আমাদের ক্লাসে আপনারা কি বুক বিল্ডিং সম্পর্কে জানেন? Does anyone know about book building? Have you heard of the term book building? কেউ কি বুক বিল্ডিং শব্দটা শুনেছেন আপনারা? নো স্যার। ওকে, আপনারা আইপিও নাম শুনেছেন? ইনিশিয়াল পাবলিক অফারিং, আইপিও? ইয়েস স্যার। Yes, sir. পারফেক্ট। একটা কোম্পানি যখন তার লাইফে প্রথমবারের মতো মার্কেটে শেয়ার ইস্যু করে, এই যে প্রসেসটা, যে মার্কেট, এটাকে আমরা কি বলছি? আইপিও মার্কেট, তাই না? ইনিশিয়াল পাবলিক অফারিং অথবা আইপিও মার্কেট। এখন আমি আমার কোম্পানির শেয়ার বললাম যে আমি 18 টাকায় বিক্রি করবো, প্রতিটা শেয়ারের দাম 18 টাকা হবে। বুক বিল্ডিং এ কি হয় জানেন? বুক বিল্ডিং এ আমরা
আমাদের কোম্পানির বিভিন্ন প্রসপেক্ট নিয়ে আমরা একটা প্রেজেন্টেশন করি। আপনারা করেন না প্রেজেন্টেশন স্লাইড শোতে? সো বুক বিল্ডিং প্রসেসের মধ্যে একটা ইস্যুয়ার তার কোম্পানির প্রসপেক্টটা সবার সামনে প্রেজেন্ট করে, ঠিক আছে, সবার সামনে প্রেজেন্ট করে, এটাকে বলা হয় রোড শো। এই রোড শোর পরে বিভিন্ন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা তারা আমাদের সামনে একটা আইডিয়া দিবে যে আমি এতটা শেয়ার কিনতে চাচ্ছি, আই এম ভেরি কনভিন্স অ্যাবাউট ইউর রোড শো, এবং আমার দাম হচ্ছে এত। তো এরকম ধরেন 10টা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী যখন তাদের ডিজায়ার্ড লেভেলের প্রাইসের কথাটা আমাকে বলে এবং তাদের ডিজায়ার্ড লেভেলের কোয়ান্টিটির কথা আমাকে বলে, আমি একটা আঁচ করতে পারি যে ঠিক কত দাম যদি বলি তাহলে আমার যাবতীয় শেয়ার বিক্রি হয়ে যাবে। তার মানে কি স্যার? তার মানে হচ্ছে আইপিওর মার্কেটে রোড শো অথবা বুক বিল্ডিং এর যে প্রক্রিয়াটা আমি বললাম, এই প্রক্রিয়াটার মাধ্যমে কি হচ্ছে স্যার? এই প্রক্রিয়ার মাধ্যমে একটা প্রাইস ডিসকভারি হচ্ছে, তাই না? জি বলেন। জি দেখেন, মিস্টার এক্স যখন $7 লাখ দিয়ে তার কারবারের 50% বিক্রি করলো, মিস্টার এক্স কিন্তু কোনো রোড শো করে নাই, মিস্টার এক্স কিন্তু অনেক লোকে দাওয়াতও দেয় নাই। বাট যদি এরকম হইতো, মিস্টার এক্স কে আমি সুযোগ দিলাম যে প্লিজ প্রেজেন্ট ইউর আইডিয়া ইন ফ্রন্ট অফ এ লার্জ অডিয়েন্স এন্ড দিস অডিয়েন্স আর এলিজিবল, these guys are they represent big institution and they are going to vest their fortune in your idea, please present। তাকে প্রেজেন্ট করার সুযোগ দিলে সে প্রেজেন্ট করতে পারতো, যেটাকে বলা হচ্ছে রোড শো প্রেজেন্টেশন। and upon the completion of that road show presentation there would have been a series of institutions or institutional investor who are actually interested in that idea, then তারা তাকে বলতে পারতো, মানে এক্স কে বলতে পারতো যে আমি এই দামে এতটা বা এই দামে এত পার্সেন্ট স্টেক আমি নিতে চাই। দেন খুব সম্ভবত এক্স একটা বেটার আইডিয়া পাইতো যে $7 লাখ মার্কেট থেকে তোলার জন্য 50% ইকুইটি বিক্রি করার দরকার নাই, মার্কেট তো 25%ই হয়ে যাচ্ছে, 25% বিক্রি করলেই $7 লাখ তুলে আসতেছি, তাই না? এটা হতে পারতো না? ইট কুড হ্যাভ হ্যাপেন। সো ফিনান্সিয়াল মার্কেট আমাদেরকে এই সুযোগটা দিচ্ছে। ফিনান্সিয়াল মার্কেট জেনারেলি প্রাইস ডিসকভারি করার একটা অপরচুনিটি, একটা উইন্ডো ক্রিয়েট করে, নট নেসেসারিলি যে যেটা ডিসকভার্ড প্রাইস এটাই সবচেয়ে ভালো প্রাইস। দ্যাটস অ্যানাদার ডিসকাশন, উইল টক অ্যাবাউট দ্যাট। বাট ফর দ্য টাইম বিং এটা মাথায় রাখেন যে ফিনান্সিয়াল মার্কেট থাকা খুব জরুরি। আদারওয়াইজ আমি আমার যে ফিনান্সিয়াল ক্লেম গুলো বিক্রি করছি, ফিউচার বেনিফিট গুলাকে জনগণের কাছে বিক্রি করছি অ্যাজ এ ইস্যুয়ার, এটার জন্য আমি অনেক কম দাম পেতে পারি, অথবা ইনভেস্টররা অনেক কম দামে অনেক বেশি জিনিস নিয়ে যেতে পারে, সেটা হতে পারে, ঠিক আছে? সেকেন্ড বড় আর্গুমেন্ট, ফিনান্সিয়াল মার্কেট কেন থাকা দরকার। আচ্ছা, এবার আলামিন আছেন আপনি? আলামিন, আর ইউ দেয়ার? ওকে, ইয়েস স্যার। ফ্যান্টাস্টিক। আচ্ছা, তুমি যখন কোন একটা কোম্পানি, ধরো তুমি একজন শেয়ার হোল্ডার, তুমি একটা কোম্পানির শেয়ার কিনলা, তুমি যখন শেয়ার কিনো তুমি কি সারা জীবনের জন্য একটা শেয়ার কিনো? না স্যার। তার মানে কি? তার মানে হচ্ছে যখন তোমার মনে হবে তোমার ক্যাশ টাকা দরকার, তুমি কি করবা? সেটাকে বিক্রি করে বের হয়ে আসবা না? ইয়েস স্যার, অবভিয়াসলি স্যার এটা করব স্যার। ফাইন। সো আলামিন is a smart investor like so many other smart investor. আমরা যখন কোন একটা কোম্পানি শেয়ার কিনি, নট নেসেসারিলি আমরা সারা জীবনের জন্য কিনি। আমার কাছে এটার পটেনশিয়াল ভালো মনে হয়েছে আমি কিনছি, এর মানে না যে সারা জীবনের জন্য এটা পটেনশিয়াল ভালো। অথবা আমার লাইফে বিভিন্ন রকমের ফাইন্যান্সিয়াল শক আসতে পারে, বিভিন্ন টাইপের ফাইন্যান্সিয়াল শক আসলে আমি হয়তোবা আমার বিনিয়োগটা বিক্রি করে আমি অন্য কিছু করতে পারি, তাই না? আচ্ছা, এবার আপনি আসেন আমাদের আগের এক্সাম্পলে। লেটস গো টু আওয়ার প্রিভিয়াস এক্সাম্পল, যেখানে আমরা একটা এক্স ওয়াই এবং জেড এর মধ্যে একটা ইয়া রাখার চেষ্টা করেছিলাম। cannot navigate actually. Yeah. আচ্ছা, আমাকে বলেন এই যে জেড, জেড কি করলো? 10 বছরের জন্য বিনিয়োগ করলো, তাই না? 10 বছর পর সে কত টাকা পাবে? $2 লাখ পাবে। আর প্রতি বছর কত করে পাবে? $16,000। ফ্যান্টাস্টিক। এরকম কি হতে পারে না যে 3 বছর পরে, আরো 7 বছর বাকি আছে, 3 বছর পরে জেড এর সাডেনলি টাকার দরকার পড়ল, হতে পারে না? জি স্যার, হতে পারে। দেন জেড কি করবে?
এই সিস্টেমে কিছু করার আছে? সিস্টেমে কিন্তু কিছু করার নাই। এই যে আমি আপনাকে একটা সিম্পল সলিউশন দিলাম, এই সিস্টেমে কিন্তু 3 বছর পরে জেড যদি মনে করে যে আই ওয়ান্ট টু ডাইভেস্ট মাই ইনভেস্টমেন্ট, আই ওয়ান্ট টু সেল অফ মাই ডেট, জেনারেলি কোনো সলিউশন নাই। বাট এরকম যদি হইতো আমাদের একটা ডেটের মার্কেট আছে, তাহলে কি হতো? একটা ডেটের মার্কেট থাকলে 3 বছর পরে রিজনেবল দামে জেড কিন্তু এটাকে বিক্রি করে কি করতে পারতো? সে ক্যাশ টাকা নিয়ে বেরিয়ে যেতে পারতো। আর নতুন যে বিনিয়োগকারীটা আসলো, সে বাকি 7 বছরের জন্য এটা হোল্ড করা একটা রাইট কিনতে পারে। সেও চাইলে কি করতে পারতো? মেয়াদের আগে বেরিয়ে যেতে পারতো, তাই না? জি স্যার। ওকে, সো যদি কোনো শেয়ার মার্কেট না থাকে বা যদি কোনো বন্ড মার্কেট না থাকে, তাহলে আপনি যদি শেয়ার বা বন্ডে বিনিয়োগ করেও ফেলেন, ইউ আর স্টাক ফর ইওর লাইফ। শেয়ারে বিনিয়োগ করলে ওই কোম্পানি ডেলি হওয়ার আগ পর্যন্ত আপনি স্টাক, অথবা আপনার মরার আগ পর্যন্ত আপনি স্টাক। আর বন্ডে বিনিয়োগ করলে ওই বন্ডের মেয়াদের আগ পর্যন্ত ইউ আর স্টাক। দ্যাটস নট এ গুড সিচুয়েশন, দ্যাটস নট এ গুড থিং, দ্যাটস নট এন অপটিমাল থিং। তাহলে ফাইন্যান্সিয়াল মার্কেট কেন দরকার? ফিনান্সিয়াল মার্কেট এই কারণে দরকার যে আমি যদি কোনো একটা কোম্পানির ইকুইটিতে বিনিয়োগ করি বা আমি যদি কোনো কোম্পানির বন্ডে বিনিয়োগ করি, মেয়াদের আগে যদি আমার কাছে মনে হয় যে আমি ডাইভেস্ট করতে চাই, আমি এই বিনিয়োগ থেকে সরে আসব, আমি অন্য কোথাও বিনিয়োগ করব, দ্যাট ইজ অনলি পসিবল ইফ দেয়ার ইজ এ স্ট্রং সেকেন্ডারি মার্কেট, দেয়ার ইজ স্ট্রং সেকেন্ডারি ফাইন্যান্সিয়াল মার্কেট। ঠিক আছে? তো ফাইন্যান্সিয়াল মার্কেট স্যার কেন দরকার? ইট প্রোভাইডস লিকুইডিটি, ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইন্ট্রিগাল, ইট প্রোভাইডস লিকুইডিটি। 3 নাম্বার গুরুত্বপূর্ণ ইস্যু, ফিনান্সিয়াল মার্কেট কেন দরকার? আচ্ছা, আমরা আগের যে এক্সাম্পলটা দিয়েছিলাম এক্স, ওয়াই এবং জেড, ঠিক আছে? ধরেন এক্স ওয়াই কেও চিনে না, জেড কেও চিনে না, ঠিক আছে? কিন্তু এক্স তার আইডিয়াটাকে বিক্রি করতে চায়। তাহলে এক্স এর কি করার দরকার ছিল? সে হচ্ছে পত্রিকায় ধরেন একটা বিজ্ঞাপন দিবে, বিজ্ঞাপন দিয়ে বলবে যে আমি আমার এই ধরনের একটা আইডিয়া আছে, এই আইডিয়াটাকে ফাইন্যান্সিং করা দরকার, আপনারা দয়া করে আমাকে এত টাকা দেন। ঠিক আছে? এই যে পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হচ্ছে, এটার পিছনে তার টাকা লাগতেছে না, তার সময় যাচ্ছে না, এটাকে বলা হচ্ছে কি? এটাকে বলা হচ্ছে সার্চিং খরচ। তার মানে সার্চিং খরচ আসলে কি? কোন একটা ট্রানজাকশনের কাউন্টার পার্টি বা কোন একটা ট্রানজাকশনের অপোজিট পার্টিকে খুঁজে বের করার যে প্রক্রিয়াটা, এটাকে আমরা কি বলতে পারি? এটাকে আমরা বলতে পারি হচ্ছে সার্চিং খরচ। আচ্ছা, আমি কি 2 মিনিট একটা ব্রেক নিব? আজান করতেছে, তো আমি আজানের সময় ক্লাসটা নিতে যাচ্ছি না, সো জাস্ট 2 মিনিটের ব্রেক নিচ্ছি। আমি আমার এটাকে আনমিউট করতেছি, ঠিক আছে? আপনার লাইনে থাকেন। ওকে স্যার। জি।
হ্যালো। জি স্যার। হ্যাঁ, ফ্যান্টাস্টিক। সো আমরা কথা বলছিলাম ৩ নাম্বার মেজর রোল ফাইন্যান্সিয়াল মার্কেটের। ফাইন্যান্সিয়াল মার্কেটে যেটা হয় ট্রানজাকশন খরচ কমে যায়। সো আমরা বলছি যে ট্রানজাকশন খরচের ২ টা ফর্ম। একটা হচ্ছে সার্চিং খরচ, একটা হচ্ছে ইনফরমেশন খরচ। সার্চিং খরচ আমি আবার একটু বলি কারণ আজানের কারণে আসলে আই ওয়াজ বিট অন্যদিকে মনোযোগ চলে যাচ্ছিল। সো আমাদের এক্সাম্পলে আমরা ডিরেক্টলি এক্স এর সাথে ওয়াই কে এবং জেড কে ফিট করায় দিয়েছি, তাই না? এক্স এর কাউন্টার পার্টি ছিল ওয়াই এবং এক্স এর কাউন্টার পার্টি ছিল জেড। উল্টা দিকে আপনি যদি বলেন জেড এর কাউন্টার পার্টি ছিল এক্স এবং ওয়াই এর কাউন্টার পার্টি ছিল এক্স। বাট এরকম কি হতে পারে না যে এক্স ও ওয়াই কে চিনে না, এক্স জেড কেও চিনে না? তাহলে এক্স এর কি করণীয় ছিল? নিশ্চয়ই পত্রিকায় ছোট করে একটা বিজ্ঞাপন দিত যে আমার এরকম একটা আইডিয়া আছে, আমার $9 লাখ লাগবে, আমাকে আপনারা ফান্ডিং করেন। তাহলে এই পত্রিকায় বিজ্ঞাপনটা পাবলিশ করাটা খরচ ছিল, ঠিক আছে? এটাকে আমরা বলছি সার্চিং খরচ। অন্যদিকে আসলে যে এক্স এর আইডিয়াটা ভালো এটা ওয়াই হয়তো আমরা ধরে নিচ্ছি জানে, বা আসলে যে এক্স এর আইডিয়াটা ভালো আমরা ধরে নিচ্ছি জেড ওটা সম্পর্কে ওয়াকিবহাল। বাট এরকম তো হতেই পারতো যে ওয়াই এবং জেড নিজস্ব উদ্যোগে বা কিছু লোক নিয়োগ করে তারা এক্সট্রা ইনফরমেশন কালেক্ট করলো যে এই বিজনেসের ফিউচার ক্যাশ ফ্লো কত, কতটুকু রিস্কি এই বিজনেসটা। তার মানে ইনফরমেশন প্রপারলি কালেক্ট করার একটা খরচ আছে। সো দুই ধরনের খরচ হতে পারে। আমি আবার একটু ক্লিয়ার করতে চাই। সার্চিং খরচ মানে হচ্ছে আপনার কাউন্টার পার্টি কে এটা খুঁজে বের করার খরচকে বলছি আমি সার্চিং খরচ। আর আপনার যে বিজনেসের যে প্রজেক্টটা বা যে আপনার যে প্রজেক্টটা, এই প্রজেক্টটা আসলে কতটুকু, এটার মূল্য, এটার ভ্যালু কত, এটা বের করার যে খরচ সেটাকে আমি বলছি ইনফরমেশন খরচ। এই দুই ধরনের খরচ মিলে কি হচ্ছে আমরা কি বলছি, এটাকে বলছি আমরা ট্রানজাকশন খরচ। একটা ফিনান্সিয়াল মার্কেটে জেনারেলি এই ট্রানজাকশন খরচও থাকবে, স্টিল ফিনান্সিয়াল মার্কেটে ট্রানজাকশন খরচ থাকবে, কিন্তু এটা বহুলাংশেই কমে আসবে। আচ্ছা, তো আমি একটু র‍্যাপ আপ করতে চাই আমাদের এই ডিসকাশনটা। আমরা কথা বলছি ফিনান্সিয়াল মার্কেট কি এবং ফিনান্সিয়াল মার্কেট কেন একটা অর্থনীতির জন্য এত প্রয়োজন। প্রথম কথা, ফিনান্সিয়াল মার্কেট কোনো প্লেস না, প্লেস ছাড়াও ফিনান্সিয়াল মার্কেট এক্সিস্ট করতে পারে। সো বেটার হচ্ছে আপনি কি বলবেন, ইটস এ চ্যানেল, ইটস এ মেকানিজম। যে মেকানিজমে কি হয়, যে মেকানিজমে ফিনান্সিয়াল অ্যাসেট গুলা হাত বদল হয়। ফিনান্সিয়াল মার্কেট ছাড়াও ফিনান্সিয়াল অ্যাসেট ক্রিয়েট করা যায়, ফিনান্সিয়াল অ্যাসেট এক্সচেঞ্জ করা যায়, কোনো বাধ্যবাধকতা নাই। বাট জেনারেলি বর্তমান বিশ্বে ফিনান্সিয়াল মার্কেট এক্সিস্ট করতেছে এবং বেশিরভাগ ফিনান্সিয়াল অ্যাসেট হাত বদল এবং ক্রিয়েট হয় ফিনান্সিয়াল মার্কেটের থ্রুতে। আচ্ছা, সেকেন্ড কথা, আমাদের ফিনান্সিয়াল মার্কেট আমাদের কেন দরকার, আমি তিনটা বড় বড় পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরলাম। একটা হচ্ছে প্রাইস ডিসকভারি। প্রাইস ডিসকভারি বিষয়টা কি স্যার? প্রাইস ডিসকভারি বিষয়টা হচ্ছে মূলত ডিমান্ড এবং সাপ্লাই একটা ইন্টারঅ্যাকশন। ডিমান্ড এবং সাপ্লাইয়ের ইন্টারঅ্যাকশনের দ্বারা যখন একটা ইকুইলিব্রিয়াম দাম ঠিক হয়, এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটাকে আমরা ফর্মালি বলছি প্রাইস ডিসকভারি প্রসেস। এই প্রক্রিয়ায় কি সবসময় ভালো দাম পাওয়া যায়, অথবা এই প্রক্রিয়ায় যে দামটা আসলো এটাই কি মূল্যের সমান বা এটাই কি ভ্যালুর সমান? অ্যান্সার হচ্ছে না, হতে পারে, নাও হতে পারে। বাট এটা অন্য আলোচনা। আলোচনাটা হচ্ছে এই যে ফিনান্সিয়াল মার্কেট না থাকলে এরকম ডিসকভারি মেকানিজমই থাকে না, দ্যাট ইজ মোর ব্যাড। মানে কিভাবে বলা যায়, সবাই বলে ডেমোক্রেসি তেমন কোনো ভালো শাসন ব্যবস্থা নয়। আজকে রাতেও আমরা দেখতেছি ট্রাম্প যা করতেছে, দ্যাটস নট দ্য প্রপার থিং একটা রাষ্ট্রনায়ক করা উচিত। বাট স্টিল যতগুলো সিস্টেম আছে একটা রাষ্ট্র পরিচালনা করার, ওটার মধ্যে ডেমোক্রেসি ভালো। সো ফিনান্সিয়াল মার্কেটের মাধ্যমে যে প্রাইস ডিসকভারি হচ্ছে, ওইটাই কি সত্যিকারের ভ্যালুর সমান কিনা? ইজ দ্যাট প্রাইস ইকুয়াল টু ভ্যালু? নো, মেবি না, মেবি কখনোই না। বাট সিস্টেমটা থাকা না থাকার থেকে থাকাটা ভালো, দ্যাটস হোয়াট আই এম ফোকাসিং অন। 2 নম্বর ইস্যু, একটা ট্রেডিশনাল ফিনান্সিয়াল অ্যাসেট বানানো হলো যেখানে কোনো মার্কেটের ইনভলভমেন্ট নাই, ওইখানে কিন্তু অ্যাজ এ বন্ড হোল্ডার আমার টাকা ফেরত পাওয়ার জন্য আমাকে বন্ডের মেয়াদ শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে। শেয়ারের ক্ষেত্রে কোম্পানির অবসায়ন পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। বাট ইফ দ্যার ইজ এ সেকেন্ডারি মার্কেট, ফাইন্যান্সিয়াল মার্কেট, আমি কিন্তু অন্য একজন বিনিয়োগকারীর কাছে টাকার বিনিময়ে ওই অ্যাসেটের যে ফিউচার ক্লেম গুলো আছে, ক্যাশ ফ্লো গুলা, ওইগুলো বিক্রি করে আমি কিন্তু অন্য কোথাও চলে যেতে পারবো। ঠিক আছে, আমি কিন্তু খুব সহজেই অন্য কোথাও চলে যেতে পারবো। ঠিক আছে, তারপর হচ্ছে লাস্ট হচ্ছে ফিনান্সিয়াল মার্কেটের মাধ্যমে ট্রানজাকশন খরচ বহুলাংশেই কমে যায়।
ঠিক আছে? ট্রানজাকশন খরচের দুইটা অংশ। আমার কাউন্টার পার্টি খুঁজে বের করা জন্য আমাকে সময় দিতে হবে, বিজ্ঞাপন দিতে হবে, দ্যাটস নোন এজ সার্চিং কস্ট। এবং কোন একটা প্রজেক্ট আসলে ভায়াবল কিনা, এটা আসলেই ভ্যালুয়েবল কিনা, ওটা জানার জন্য আমার এক ধরনের ভ্যালুয়েশন করতে হবে, স্কিল টাইপের লোকজন লাগবে। ওটার জন্য আমার কিছু কস্টিং আছে, ওটাকে বলছি আমি ইনফরমেশন খরচ। ইন অ্যান অর্গানাইজড মার্কেট both of the costs, both the searching cost and the information cost reduces drastically. That's the role financial market plays. ঠিক আছে? Is there any question? আমি আমার সেকেন্ড টপিক শেষ করলাম আজকে, সেটা হচ্ছে ফিনান্সিয়াল মার্কেটের রোল কি ইন ইকোনমি। জি, আপনাদের কোনো কোশ্চেন থাকলে আমাকে করতে পারেন এখন। Is there any question? স্যার ইনফরমেশন কস্টটা স্যার ভালো মতো বুঝি নাই। ফ্যান্টাস্টিক, ভেরি গুড কোশ্চেন। ঠিক আছে, আমি আবার একটু ব্যাখ্যা করি। আচ্ছা, হাউ ক্যান আই, ওকে ফাইন। ধরেন ওয়াই বলল যে তোমাকে আমি $7 লক্ষ দিব, কত পার্সেন্ট ইকুইটির বিনিময়ে? 50% ইকুইটি আমাকে দিবা, তাই না? তার মানে ওয়াই এর কাছে এই বিজনেসের 50% মূল্য হচ্ছে কত? $7 লাখ। পুরো বিজনেসের মূল্য কত তাহলে ঐকিক নিয়ম করলে? $14 লাখ, তাই না? ওয়াই জানলো কিভাবে এটা? হাউ ওয়াই হ্যাড কাম আপ উইথ দ্যাট নাম্বার? নিশ্চয়ই ওয়াই চিন্তা করেছে যে এরকম একটা আইডিয়া ফিউচারে কত টাকার ক্যাশ জেনারেট করতে পারে। এবং আপনারা, আমি শিওর আপনারা টাইম ভ্যালু অফ মানি জানেন। তার মানে কি, ফিউচারে যে ভ্যালুগুলো জেনারেট করবে এটার বর্তমানে মূল্য তো নিশ্চয়ই কমই হবে, তাই না? ওয়াই এর দুইটা জিনিস জানার দরকার ছিল, একটা হচ্ছে এই কারবার ফিউচারে কি পরিমাণে ক্যাশ জেনারেট করবে, এবং ঠিক কোন ডিসকাউন্ট রেটে ফিউচারে ক্যাশগুলো কি করতে, ডিসকাউন্ট করতে হবে, তাই না? একদম বেসিক লেভেলেও কিন্তু ওয়াই এর দুইটা ডেটা দরকার ছিল টু কাম আপ উইথ দ্যাট 7 লাখ ভ্যালু। একটা হচ্ছে ফিউচারে ক্যাশ ফ্লো কত আসতেছে, এবং ঠিক কত হচ্ছে ডিসকাউন্ট রেট বা কত হচ্ছে রিকোয়ার্ড রেট অফ রিটার্ন, যেটা দিয়ে ডিসকাউন্ট করতে হবে। সো এটা তো সে অটোমেটিক্যালি আসে নাই, তাই না? এটার পিছনে তার একটু সময় ব্যয় করতে হয়েছে, তার একটু তথ্য কালেক্ট করা লাগছে, তার কিছু হয়তো বা আপনাদের মতো কিছু অ্যানালিস্ট নিয়োগ করা লাগছে। অল দিস কস্ট, এই যে তথ্যগুলা জানার জন্য যে খরচগুলা বা অ্যাসেসমেন্ট করাবার জন্য যে খরচগুলা, এই খরচগুলোকে আমরা কি বলতে পারি? এই খরচগুলোকে আমরা বলতে পারি হচ্ছে স্যার ইনফরমেশন কস্ট। আচ্ছা, আমি আরেকটা এক্সাম্পল দিই, এটা আপনাদের আরো ক্লিয়ার লাগবে। আপনারা কেউ কি কখনো ব্যাংক থেকে লোন নিয়েছেন, বা আপনাদের বাবা মা কখনো কি ব্যাংক থেকে লোন নিয়েছে? হ্যালো, Yes, sir. ফ্যান্টাস্টিক। আপনার নাম কি ভাইয়া? Sir, Shoaib. শহীদ। কে নিয়েছিল লোনটা বা কি কারণে নিয়েছিল একটু বলেন। স্যার, অনেক কারণে নেওয়া হয়েছে, বিজনেস রিলেটেড কারণে নেওয়া হয়েছে, মর্টগেজের সময় পারফেক্ট, হ্যাঁ পারফেক্ট, আই গট ইউর পয়েন্ট। সো আপনার বাবা খুব সম্ভব, তাই না? বা আপনার ভাই হয়তো বা লোনটা নিয়েছিল। সো মর্টগেজ মানে বন্ধক রেখে লোন নিয়েছিল। সো একটা ব্যাংক যখন আপনার বাবাকে লোনটা দিয়েছিল, নিশ্চয়ই ব্যাংক তার দু একজন লোককে পাঠাইছিল ভিজিট করার জন্য, পাঠায় নাই? পাঠাইছে। তারা আপনাদের অফিসে আসছে, তারপর হচ্ছে আশেপাশের লোকজনের সাথে কথা বলছে, আপনার নিশ্চয়ই জমির দলিলগুলা ওনাদেরকে দিচ্ছেন ফটোকপি করে। ওরা আবার দলিলগুলা ধরেন হচ্ছে মানে ওইখানকার তহসিলদার অফিসারে নিয়ে গেছে, নিয়ে ধরেন হচ্ছে ওইটার যে নাম্বার গুলো আছে, খতিয়ান নাম্বার, আরএস নাম্বার মিলায়া দেখছে যে এটা অথেন্টিক কিনা। এগুলোর পিছনে খরচ হয় না? জমির দলিল পরীক্ষা করতে খরচ আছে, ঠিক আছে? আপনার পাড়া প্রতিবেশীদের কাছ থেকে তথ্য কালেক্ট করার খরচ আছে, আপনার বাবা আগে কোথা থেকে লোন নিয়েছিল কিনা এবং আপনার বাবার সিআইবি রিপোর্ট কেমন, এটারও একটা খরচ আছে জানার, ঠিক আছে? এই যে খরচগুলো, এগুলো কার খরচ? ব্যাংকের খরচ। কেন ব্যাংক করলো? ব্যাংক চাচ্ছে কি একটা প্রপার লোককে লোন দিতে। এগুলো হচ্ছে ব্যাংকের ইনফরমেশন খরচ, ঠিক আছে? সো ফিনান্সিয়াল মার্কেটের তিনটা বেসিক অবজেক্টিভ। একটা হচ্ছে ফিনান্সিয়াল মার্কেট থাকলে একটা রিজনেবল লেভেলের ডিমান্ড এবং সাপ্লাই ইন্টারঅ্যাকশন হয়, আমরা একটা রিজনেবল দামে আসতে পারি। 2 নম্বর বড় পারপাস, সকল বিনিয়োগকারী সারা জীবনের জন্য বিনিয়োগ করে না, এটা খুব ইররেশনাল। আমি আমার সুবিধা মতো সিকিউরিটি কিনবো, বিক্রি করে বেটার সিকিউরিটিতে যাব, দ্যাটস মোর রেশনাল। ফিনান্সিয়াল মার্কেট ছাড়া ওই লিকুইডিটিটা প্রোভাইড করা যায় না বা সম্ভব না বা খুব ডিফিকাল্ট। 3 নাম্বার ইস্যু, কাউন্টার পার্টি খুঁজে বের করার খরচ এবং প্রজেক্টের মূল্যায়নের খরচ দুইটাই কমে আসে
যদি একটা অর্গানাইজ মার্কেট থাকে। ঠিক আছে, এবার আসেন আমরা আমাদের আজকে 3 নাম্বার বড় আলোচনায় চলে যাচ্ছি। ওকে, এখন আমরা আলোচনা করব ফিনান্সিয়াল মার্কেটকে কয় ভাগে ভাগ করা যায়। ঠিক আছে, ফিনান্সিয়াল মার্কেট কয় ধরনের? আচ্ছা, এটা খুবই ওপেন একটা কোশ্চেন। মানে আপনি যদি বিভিন্ন বই পড়েন, ফর এক্সাম্পল আমাদের টেক্সটের নাম হচ্ছে মাদুরা, জেফ মাদুরা। মাদুরার বইতে এক ধরনের ব্যাখ্যা দেওয়া আছে, ফাবুজির বইতে আরেক ধরনের দেওয়া আছে, রোজের বইতে আরেক ধরনের দেওয়া আছে। তাহলে আসলে প্রবলেমটা কি? একটা কমন উত্তর নাই কেন? কমন উত্তর নাই এই কারণে, ফিনান্সিয়াল মার্কেট কয় ধরনের এই কোশ্চেনটা একটা অন্য কোশ্চেনের একটা অংশ। কিরকম? আপনাকে আগে বলতে হবে কোন ডাইমেনশনে ফিনান্সিয়াল মার্কেটকে আপনি ভাগ করতে যাচ্ছেন। যেহেতু ডাইমেনশন অনেক ধরনের, ফিনান্সিয়াল মার্কেটের প্রকারভেদ কি হয় স্যার? অনেক ধরনের হয়। সো আমি কম বেশি চেষ্টা করতেছি যেগুলো মেজর ডাইমেনশনের আলোকে পাঠ্যগুলো ধরে দেওয়ার আপনাদেরকে। ঠিক আছে, প্রথমে আসেন আমরা যদি ফিনান্সিয়াল মার্কেটকে ভাগ করতে চাই, যে ওইখানে যেই অ্যাসেট গুলা কেনা বেচা হচ্ছে ওইগুলোর মেয়াদ কম বেশি কত। তার মানে আমরা ফিনান্সিয়াল মার্কেটকে ভাগ করতে চাচ্ছি বেসড অন দা ম্যাচুরিটি অফ দ্য ক্লেম। যে ক্লেম গুলা কেনা বেচা হবে ওই ক্লেম গুলার ম্যাচুরিটি কত ওইটার আলোকে। সো ক্লেম গুলার ম্যাচুরিটি যদি হয় একটা বেঞ্চমার্ক, তাহলে ফিনান্সিয়াল মার্কেটকে স্যার আমরা দুই ভাগে ভাগ করতে পারি। ওয়ান ইজ মানি মার্কেট, অ্যানাদার ওয়ান ইজ হোয়াট? ক্যাপিটাল মার্কেট। আচ্ছা, হোয়াট ইজ এ মানি মার্কেট? যেই ফিনান্সিয়াল, আপনাদের সামনে কি কাগজ কলম আছে? জি স্যার। Yes, sir. Yes, জি sir. স্যার। একটু আপনারা এগুলো একটু নোট রাখতে পারেন, এগুলো নিয়ে আমরা ফার্দার আলোচনা করবো, বাট ইউ ক্যান টেক সাম নোটস। যেই ফিনান্সিয়াল মার্কেটে অ্যাসেট গুলার মেয়াদ জেনারেলি 1 বছরের কম, সেই ফিনান্সিয়াল মার্কেটকে আমরা বলছি মানি মার্কেট। আমি যদি একটু রিফ্রেশ করি, মানি মার্কেটে বিক্রি হওয়া অথবা এক্সচেঞ্জ হওয়া সিকিউরিটি গুলার মেয়াদ বা ম্যাচুরিটি জেনারেলি 1 বছরের কম হয়। ট্রেজারি বিল জেনারেলি 1 বছরের কম মেয়াদের জন্য সরকার ইস্যু করে। এজন্য ট্রেজারি বিল যেই মার্কেটে কেনা বেচা হচ্ছে, দ্যাটস নোন অ্যাজ এ মানি মার্কেট। ঠিক আছে, সো ট্রেজারি বিল আছে, কমার্শিয়াল পেপার আছে, সার্টিফিকেট অফ ডিপোজিট আছে, রিপারচেজ এগ্রিমেন্ট মানে রেপো আছে, রিভার্স রেপো আছে। সবগুলো লিখতে হবে তা না, বাট এই যে সিকিউরিটি গুলা, এই সিকিউরিটি গুলার মেয়াদ জেনারেলি 1 বছরের কম হয়। এবং যেই ফিনান্সিয়াল মার্কেটে এই ধরনের সিকিউরিটি গুলা কেনা বেচা হয়, কোন ধরনের সিকিউরিটি? ট্রেজারি বিল, কমার্শিয়াল পেপার, সার্টিফিকেট অফ ডিপোজিট অথবা সিডি, রিপারচেজ এগ্রিমেন্ট অথবা রেপো, রিভার্স রিপারচেজ এগ্রিমেন্ট অথবা রিভার্স রেপো ইত্যাদি। এগুলা যেই মার্কেটে কেনা বেচা হচ্ছে, এই মার্কেটের নাম কি? এই মার্কেটের নাম হচ্ছে মানি মার্কেট। আচ্ছা, উল্টায় আসেন, অন্যদিকে যান, ফ্লিপ সাইড, ক্যাপিটাল মার্কেট। তাহলে কি হবে স্যার? ক্যাপিটাল মার্কেটে ওই সমস্ত সিকিউরিটি কেনা বেচা হয়, ক্যাপিটাল মার্কেটে ওই ধরনের অ্যাসেটই কেনা বেচা হয় যে অ্যাসেটগুলোর মেয়াদ জেনারেলি কত হয়? 1 বছরের বেশি। 1 বছরের বেশি হয়। ফর এক্সাম্পল, শেয়ার কেনা বেচা হচ্ছে কোন মার্কেটে? শেয়ার যে মার্কেটে কেনা বেচা হয়, দ্যাট ইজ মোর অর লেস নোন এজ ক্যাপিটাল মার্কেট। এবং আপনারা সবাই জানেন শেয়ারের কিন্তু কোনো মেয়াদ উল্লেখ করা থাকে না। শেয়ারের যে কন্ট্রাক্ট পেপার ওখানে কিন্তু কোনো মেয়াদ উল্লেখ করা থাকে না। বন্ডের ক্ষেত্রে জেনারেলি মেয়াদ উল্লেখ করা থাকে, যে 5 বছরের বন্ড বা 20 বছরের বন্ড বা 30 বছরের বন্ড। সো ক্যাপিটাল মার্কেট ইনস্ট্রুমেন্ট গুলো কি কি? তাহলে জেনারেলি শেয়ার এবং বন্ড, এগুলো হচ্ছে ক্যাপিটাল মার্কেট ইনস্ট্রুমেন্ট। আর মানি মার্কেট ইনস্ট্রুমেন্ট হচ্ছে ট্রেজারি বিল, কমার্শিয়াল পেপার, আই হ্যাভ অলরেডি সেড। তাহলে আমাদের প্রথম ক্লাসিফিকেশন আমরা এইমাত্র শেষ করলাম। বাট ক্লাসিফিকেশন করার আগে মুদ্রা কথা কি, যে আমি কোন ডাইমেনশনে ক্লাসিফাই করতে চাই। সো আমার ডাইমেনশনটা যদি হয় সিকিউরিটির মেয়াদ কত, তাহলে ফিনান্সিয়াল মার্কেটকে দুইটা ভাগে ভাগ করছি আমরা, মানি এন্ড ক্যাপিটাল মার্কেট। ঠিক আছে, এটা আমাদের পরও একটা অনেক বড় ডিসকাশন, সো আপাতত যদি থাকুক। 2 নম্বর আসেন, সিজনিং এর উপর ভিত্তি করে ভাগ করা। সিজনিং, আচ্ছা, সিজনিং এর উপর ভিত্তি করে ফাইন্যান্সিয়াল মার্কেটকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। এজ ইউ ক্যান সি, প্রাইমারি মার্কেট এবং, সরি আমি একটা জিনিস ভুল লিখছি, তাই না?
জি স্যার সেকেন্ডারি মার্কেট জি, এটা হবে হচ্ছে প্রাইমারি মার্কেট এন্ড সেকেন্ডারি মার্কেট এক্স্যাক্টলি। প্রাইমারি মার্কেট এন্ড সেকেন্ডারি মার্কেট। আচ্ছা, আহ, আচ্ছা এবার আমি একটা রিলেভেন্ট কোশ্চেন করতে চাই। রিসেন্টলি একটা বড় কোম্পানির আইপিও আমাদের মার্কেটে এসেছে। ক্যান এনিওয়ান টেল মি বড় কোম্পানিটার নাম কি? খুবই পপুলার কোম্পানি বাই দ্য ওয়ে। রবি রবি এখনো আসে নাই, রবি আসবে, বাট ওয়ালটন এক্স্যাক্টলি। ফ্যান্টাস্টিক। ওয়ালটন ওয়ালটন আমাদের ক্যাপিটাল মার্কেট থেকে 100 কোটি টাকার মতো নিতে চাচ্ছে। 100 নাকি 400, এনিওয়েজ ধরেন ওয়ালটন আমাদের মার্কেট থেকে 400 কোটি টাকা নেওয়ার জন্য আসলো। সেটা শেয়ারগুলোকে বিক্রি করলো, আমরা শেয়ারগুলা কিনলাম, ওয়ালটন 400 কোটি টাকা নিয়ে চলে গেল। এটা হচ্ছে প্রাইমারি মার্কেট। আচ্ছা, এখন ধরেন